আচ্ছা, কবুল বললেই কি বিয়ে হয়ে যায়? যে বিয়েটা কিনা নিজের ইচ্ছের বিরুদ্ধে হয়, স্বামী এবং স্ত্রীর সম্পর্কে একটি পবিত্র বন্ধন, যেখানে জড়িয়ে থাকে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাসের সম্পর্ক। তারা একে অপরের পরিপূরক। আমাদের সমাজে পারিবারিকভাবে বিয়ে হলে বিয়ের আগে অন্ততপক্ষে পাত্রের সঙ্গে পাত্রের সাক্ষাৎ তো হবেই। কিছু কথোপকথনও হতে পারে একে অপরের সঙ্গে। কিন্তু হিয়ার বেলায় এটা কি হলো? সে তো তার স্বামীকে এখন পর্যন্ত দেখেওনি, যার সঙ্গে কিনা সারাটা জীবন কাটাতে চলেছে সে। সে জানে তার বিবাহিত জীবনের ভবিষ্যৎ অনিশ্চিত। হিয়া কি আদৌ পারবে সাংসারিক দায়িত্বগুলো পালন করতে? হিয়ার হাত পা চলতেছে ক্রমশ। সে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ঘোর অন্ধকার। কি হতে চলেছে সামনে? ধীরে ধীরে জ্ঞান ফিরতে প্রচণ্ড মাথা ব্যথায় মৃদু আওয়াজ করে তানিশা, যেন মাথায় কেউ হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেছে তার। তানিশা ধীরে ধীরে চোখ মেলে তাকালো আশেপাশে। ঘরটা পুরো খালি, শুধুমাত্র তানিশা ছাড়া আর কেউ নেই। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে অনেক কষ্টে উঠে বসলো তানিশা। ঘড়ির কাঁটা ঠিক রাত তখন 9টা ছুঁই ছুঁই। ঘড়ির দিকে তাকিয়ে হঠাৎই হিয়ার কথা মনে পড়ে গেল তার। তারা পার্লা থেকে বাড়িতে পৌঁছেছিল ঠিক সন্ধ্যার দিকে, আর এখন তো রাত হয়ে গেছে। পরক্ষণে মাথায় তুর্যকে নিয়ে সে সন্দেহের ভাবনা আসতেই তানিশা দরপুরিয়ে বিছানা থেকে নেমে ঘরের বাহিরে গেল। তড়িঘড়ি করে ড্রয়িং রুমে আসতে হৃদয়টা কেঁপে উঠল তানিশার। সে বয়ার্ত চোখে তাকালো নাজমা খাতুনের দিকে। নাজমা খাতুন সোফায় বসে বসে একটা বড় ব্রিফকেস একের পর এক আর টাকার বান্ডেল বের করে টাকা গোনায় ব্যস্ত। পাশে বসে হিয়ার ছোট ভাই হৃদয় কান্না করে যাচ্ছে। নাজমা খাতুন বিরক্ত হয়ে বললেন, দূর বোকা, কান্না করছিস কেন? হিয়া তো এমনিতেই তোর নিজের মায়ের পেটের বোন নয়। দেখ আমরা কতগুলো টাকা পেয়েছি, আরও কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। হৃদয়ের বাহুতে হালকা করে থাপ্পড় দিয়ে তিনি বললেন। তানিশা হতভম্ব হয়ে যায়। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে নাজমা খাতুনের সামনে দাঁড়ালো সে। হিয়া আপনাদের নিজের মেয়ে নয় আন্টি? বিব্রত হয়ে প্রশ্ন ছুড়ে দিল তানিশা। নাজমা খাতুন অবাক না হয়ে শান্ত ভঙ্গিতে তানিশাকে দেখে নিলেন একবার। না, ওকে ছোটবেলায় ওর নানি আমাদের কাছে বিক্রি করে দিয়েছিল। নাজমা খাতুনের মুখে এই কথা শোনা মাত্রই তানিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তানিশা সোফায় বসে বয়ার্ত চোখে তাকিয়ে বলল, কিন্তু কেন? নাজমা খাতুন হাত থেকে টাকার বান্ডেল নামিয়ে রেখে তানিশার দিকে শান্ত চোখে তাকিয়ে বললেন, অনেক আগের কথা, তখন আমরা মোটামুটি সচ্ছল পরিবারই ছিলাম। আমাদের দীর্ঘ 9 বছরের সংসার জীবনে কোনো কিছুর অভাব না থাকলেও শুধু একটি সন্তানের অভাব ছিল। নাজমা খাতুন থেমে গেলেন। তানিশা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, তারপর? নাজমা খাতুন তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, আমাদের পাড়ায় পল্লবী নামের একটা হিন্দু মহিলা ছিল। দুর্ভাগ্যবশত তিনি সন্তান প্রসবের সময় মারা যান। পল্লবী রায়ের মা অঞ্জলি রায় অনেক বৃদ্ধ একজন মহিলা ছিলেন। আমি আর তোমার আঙ্কেল তখন সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেই, আর হিয়াই ছিল সেই সন্তান। নাজমা খাতুনের কথা শুনে তানিশা পুরো থমকে গেল। তাই তো কোনো মাকে আদৌ নিজের গর্ভের সন্তানকে শুধুমাত্র কিছু সামান্য টাকার বিনিময়ে এভাবে ছেড়ে দিতে পারে এক অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের হাতে? শহরের ব্যস্ত পথ ধরে ছুটে চলছে শত শত গাড়ি। তার মধ্যে একটিতে সীমার সঙ্গে বসে রয়েছে হিয়া, আর অন্যটিতে নিজের মামাদের সঙ্গে তুর্য। হিয়ার চোখ টলমল করছে অশ্রুরা। আর করবেই না বা কেন? তার বিদায় বেলায় যে তার নিজের মা তার দিকে একটিবার ফিরেও তাকাননি। হিয়া জীবনে কখনোই নিজের পরিবারের কাছে ভালোবাসা ছাড়া আর কিছুই চায়নি। এই সামান্য চাওয়াতে হিয়ার অন্যায় কি তা হিয়ার জানা নেই। তার মাকে তাকে এতটাই ঘৃণা করে। পরক্ষণে মনে পড়ে ঘণ্টাখানেক আগে কবুল বলে নিজের স্বামী হিসেবে গ্রহণ করা সে অচেনা ব্যক্তির কথা। সেও কি তাকে ঘৃণা করে? হিয়া থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে গাড়ির অন্য পাশে জানালার কাছে চুপচাপ বসে আছে সীমা। হিয়া ভাঙা গলায় সীমাকে জিজ্ঞেস করল, উনি কেন আমার সঙ্গে বসলেন না? সীমা হিয়ার দিকে না তাকিয়ে অন্যমনস্ক হয়ে বলল, ওর মাথা খারাপ হয়েছে নাকি? সীমার কথা হিয়ার মাথার উপর দিয়ে গেল। মানে, উনি মানসিক রোগী নাকি আবার? সীমা নিজেকে সামলে বলল, আরে না না, তা কেন হতে যাবে? মানে আমি বলতে চাইছিলাম যে আমার খালামণি বলেন যে বাসর ঘরে স্বামী স্ত্রী একে অপরকে দেখা ভালো। সীমার কথা শুনে হিয়ার সন্দেহ হলেও কিছু বলল না। সীমা আবার বলল, নতুন বউ এত জামাই জামাই করো কেন? হ্যাঁ, লাজ লজ্জা নেই নাকি? সীমার কথা শেষ হতে না হতে গাড়ি প্রবেশ করলো আহমেদ মঞ্জিলে। সীমার কথা উপেক্ষা করে হিয়া গাড়ির জানালা দিয়ে অপলক দৃষ্টিতে বাহিরে তাকালো। এটা কোনো রাজপ্রাসাদ? মুগ্ধ দৃষ্টিতে বলল হিয়া। না গো মহারানী,
এটা তোমার শ্বশুর বাড়ি, নাও নামো গাড়ি থেকে, সীমা বলল। গাড়ি থেকে যত দ্রুত সম্ভব নেমে গিয়ে পুরো বাড়িটাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে হিয়া। 3 তলা বিশিষ্ট বিশাল বড় সাদা কালো দেওয়ালের বাড়ি। বাড়ির ভিতর থেকে বাহিরে উকি দিচ্ছে সোনালি আলোর রেখা। আশেপাশে ছোট ছোট গাছ, বাড়ির ডেকোরেশনের জন্য যেগুলো ব্যবহৃত হয়ে থাকে। পুরো ইয়ার্ড জুড়ে ছোট ছোট ঘাস আর আছে পানির ফোয়ারা। হিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে এসব কিছু। এ তো ঠিক তার কল্পনার রাজপ্রাসাদের চেয়েও সুন্দর। তুর্য গাড়ি থেকে নেমে আসমকা হিয়াকে সামনে দেখে মাথা ঘুরে নিল। তুর্যর থেকে ঠিক 10 পা দূরে দাঁড়িয়ে হিয়া, কিন্তু সে ঠিক খেয়াল করেনি তুর্যকে। হঠাৎই তুর্যর মোবাইল বেজে ওঠে। হিয়ার চোখ চলে গেল সেই দিকে। হিয়া চমকে যায়। পিছন থেকে কেমন যেন চেনা চেনা লাগছে তাকে, কিন্তু কেন? হিয়া ভেবে ওঠার আগে সীমা এসে হিয়াকে নিয়ে গেল বাড়ির গেটে। তুর্যর মা নাদিরা তাবাসসুম হিয়াকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। হিয়াই প্রথমবারের মতো নিজের সদ্য হওয়া শাশুড়িকে দেখতে পেল। কি অপরূপ সুন্দর দেখতে তিনি। এটা কি হচ্ছে? হিয়াকে ভুলে উপন্যাসের জগতে এসে পড়েছে। নাদিরা তাবাসসুম নিজের হাতে মিষ্টি খাইয়ে বরণ করে নিলেন হিয়াকে। পুরো বাড়িতে শুরু হয়ে গেল মহিলাদের হই হুল্লোড়। নতুন বউ এসেছে, নতুন বউ এসেছে। তুর্যর দাদি শেহনাজ আহমেদ হঠাৎ করেই সামনে এসে গম্ভীর মুখে হিয়ার দিকে তাকালেন। হিয়াকে মাথা থেকে পা অবধি একবার দৃষ্টিতে ফরক করে দেখলেন তিনি। হিয়া গাবড়ে গেল। সবাই চুপচাপ। শেহনাজ বেগম নাদিরা তাবাসসুমের দিকে তাকিয়ে বললেন, এমন চাঁদের টুকরা কই থেকে খুঁজে পেলে বৌমা? সবাই হেসে উঠল। হিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। আল্লাহর কাছে দোয়া করে চাইতাম মা, তিনি তো আমাকে কাউকে খালি হাতে ফেরান না। দেখছেন না, তিনি আমার ঘরের স্বর্ণের থেকেও দামি এক জলজান্ত পুরী পাঠিয়ে দিয়েছেন। সবাই আবারও হেসে উঠল। আজ যেন আহমেদ মঞ্জিলে খুশির বন্যা বয়ে গেছে। সবাই মিলে হিয়াকে নিয়ে যাচ্ছে তুর্যের ঘরের দিকে। এইদিকে আসিফ আহমেদ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন নিজের ঘরে। এত হইচই শুনে তিনি বিরক্ত হয়ে উচ্চস্বরে বললেন, এই যে হই হুল্লোড় মহিলাদের দল, কেউ একজন আপনাদের হা হা হিহির জন্য ঘুমাতে পারছে না, একটু দয়া করেন। সবাই আসিফ আহমেদের কথা শুনলে পাত্তা না দিয়ে চলে গেল তুর্যের ঘরে। হিয়াকে বসানো হলো লাল গোলাপের পাপড়ি ছড়ানো বিছানায়। সবাই কিছুক্ষণ থেকে একে একে হিয়াকে রেখে বেরিয়ে গেলেও শেহনাজ আহমেদ হিয়ার সঙ্গে বসে রইলেন। নাদিরা তাবাসসুম দরজার কাছে গিয়ে বললেন, মা আপনি বসে আছেন যে? শেহনাজ আহমেদ হেসে বলল, তোমাদের বাড়িতে তো আসা হয় না তেমন, নাতির বিয়ে বলে এলাম। এখন কিছুক্ষণ আমার সুন্দরী নাত বউর সাথে বসে দুটো কথা বলি, তোমরা যাও। নাদিরা তাবাসসুম আর কিছু না বলে মৃদু হেসে চলে গেলেন। শেহনাজ আহমেদ হিয়ার হাত ধরে বললেন, জানো তো, আমি আমার কিশোরীকালে ঠিক তোমার মতোই দেখতেছিলাম। আমাকেও তোমার দাদা শ্বশুর এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলেন। আমরা অনেক গরিব ছিলাম। আমার শাশুড়ি বড্ড বদমেজাজি ছিলেন। পারিবারিকভাবে বিয়ে হলেও শাশুড়ির মন জয় করতে সে যে কি কাঠখড় আমাকে পোড়াতে হয়েছে তা তো বলা দায়। কিন্তু তোমার ভাগ্য খুব ভালো, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। নাতিরাও অনেক ভালো মেয়ে, তার মনে কোনোদিনও কষ্ট দিও না। হিয়া মৃদু হেসে শেহনাজ আহমেদের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলল, আমি কথা দিচ্ছি দাদিমণি, আমি আমার শাশুড়িকে ঠিক নিজের মায়ের মতোই ভালোবাসব। যতদিন বেঁচে আছি এই বাড়ির কাউকে কখনোই কষ্ট দিব না, বরং এই বাড়ির সবাইকে সর্বদা হাসি খুশি রাখার চেষ্টা করব। শেহনাজ আহমেদ হিয়ার মাথায় হাত বুলিয়ে মন থেকে দোয়া করলেন তার জন্য। তারপর তিনি উঠতে উঠতে বললেন, আচ্ছা তুমি থাকো, আজ আমি আসি তাহলে, তোমার স্বামী কিছুক্ষণ পরেই চলে আসবে। চোখ টিপে মজার ছলেই তিনি বললেন। হিয়া লজ্জা পেয়ে সাথে সাথে মাথা নিচু করে হেসে ফেলল। শেহনাজ আহমেদ ঘরের দরজা বন্ধ করে চলে গেলেন। ক্লোর কল আসতে মোবাইল হাতে নিয়ে কিছুটা দূরে গিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে গিয়েছিল তুর্য। কথা শেষ হতে বাড়িতে ঢুকে দেখলো করিডোরে আপাতত কেউ নেই। তুর্যর ফোনে ক্লোর একটা মেসেজ এলো, তাতে লেখা গুড লাক। তুর্য মেসেজটা দেখে একটা শয়তানি হাসি দিয়ে চারপাশে তাকালো। করিডোরটা শুনশান, হালকা বাতাসে পর্দা একটু নড়ে উঠল, যেন কোনো আগাম বার্তা দিচ্ছে। তুর্য ধীরে ধীরে এগিয়ে গেল বাম দিকে সে পুরনো স্টোর রুমে দরজার দিকে। তুর্য স্টোর রুমে দরজাটা কিঞ্চিত শব্দ করে খুলতে তার দৃষ্টি সোজা চলে গেল কোণার একটা কাঠের তাকের দিকে। সেখানে রাখা রয়েছে একটা মোটা শক্ত দড়ি। তুর্য এগিয়ে গিয়ে দড়িটা হাতে নিয়ে মৃদু কণ্ঠে বলল, ওয়েলকাম। আজ থেকে তোমার সেই জীবন শুরু, যা মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়াবহ হবে। বধূ বেশে বাসর ঘরে বসে নিজের স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে হিয়া। ঘর জুড়ে পিন পতন নিস্তব্ধতা।
হিয়ার মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন। এই বিয়ে, এই রাত, সেই মানুষটা যার সঙ্গে কিনা আজ হিয়ার নাম হয়তো অনন্তকালের জন্য জুড়ে গিয়েছে। আচ্ছা, সেই মানুষটা আদৌ কেমন দেখতে? বিয়ের সময় তো একবারও দেখতে পায়নি জামাই বেটার মুখখানা, শ্বশুর বাড়ি এসে শুধু পেছনে থেকে দেখেছিল একবার, সেটাও আবছাভাবে। মানুষটার চলাফেরা ভীষণ রহস্যজনক। হিয়া তাকাতেই সেই জায়গা থেকে দ্রুত চলে গেল। তাও যতটা দেখেছে মনে হয়নি বেটা দেখতে খারাপ, হিয়ার মা তো বলেছিলেন ছেলেটা দেখতে চমৎকার। ব্যক্তিত্বে ভরপুর, শিক্ষিত আর মার্জিত। কিন্তু, সত্যিই কি তাই? আদৌ কি সেই অচেনা মানুষটা ঠিক তার মায়ের দেওয়া বর্ণনার মতোই হবে? বসে বসে এইসব নিয়েই ভাবছিল হিয়া। হঠাৎই কারো পদধ্বনি শোনা গেল, পদধ্বনিটা যেন ক্রমশ এগিয়ে আসছে ঘরের দিকে। হিয়া একটু নড়ে চড়ে বসল, ভয় আর কৌতূহল নিয়ে তাকালো দরজার দিকে। পদধ্বনি শব্দটি ঠিক দরজার সামনে এসেই থেমেছে, চারপাশে ছুঁয়ে গেছে নীরবতা। হিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই বুঝি সেই মানুষটা এলো? হঠাৎই ঘরের দরজা কিঞ্চিৎ শব্দ তুলে খুলে যায়, হিয়া ভয় পেয়ে সরাসরি চেহারার দিকে না তাকিয়ে তাকায় তুর্যর পায়ের দিকে। আজ চকচকে কালো জুতো পরেছে সে। তুর্য আশেপাশে সতর্কতার দৃষ্টি বুলিয়ে ঘরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দিল। দরজার ঠিক ডান দিকে তুর্যর কাঁধ বরাবর বড় একটা আলমারি ছিল, তার উপরে রাখা দামি কাঁচ দিয়ে তৈরি ফুলদানি আর তাতে কিছু লাল গোলাপ। তুর্য গিয়ে সেই আলমারির পাশে ঠ্যাক দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে হিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হিয়া এখনো মাথা তুলে তাকায়নি তুর্যর চেহারার দিকে, তুর্যকে ওখানে দাঁড়াতে দেখে হিয়া বেশ অবাক হয়। কিন্তু, হিয়ার তো কোনো ধারণাই ছিল না মাত্র কয়েক সেকেন্ড পর সে কি দেখতে চলেছে। হিয়া সন্দিহান দৃষ্টি নিয়ে ধীরে ধীরে মাথা তুলে তাকালো, তুর্যর চোখে চোখ পড়তেই আতঙ্কে শিউরে উঠল হিয়া। পুরো শরীর যেন বরফের ন্যায় জমে গিয়েছে মুহূর্তেই। তুর্য, এখানে কেন? কাপা কাপা গলায় নিজেকে আওড়ালো হিয়া। তুর্য হেসে উঠল কিন্তু কিছু বলল না, হিয়া বিছানা ছেড়ে নেমে তুর্যর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল। নতারা চিহ্ন সেন্স। আমার হাজবেন্ড কোথায়? তুই ওনাকে কি করছিস? তুর্য হিয়ার কথা শুনে তার দিকে তাকিয়ে হেসে উঠল তাচ্ছিল্যের হাসি। তুর্যর এহেন কাণ্ডে হিয়ার মাথায় যেন মুহূর্তেই রতারা চিহ্ন তো উঠে গেল। আচমকাই তুর্যর গলায় পড়া টাই দিয়ে তুর্যর গলা পেঁচিয়ে ধরল হিয়া। তুর্য নিজেকে হিয়ার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করল, হিয়া তুর্যর সঙ্গে পেরে ওঠে না। তুর্য হিয়াকে সজোরে ধাতারা চিহ্ন কা মেরে ফেলে দিল মেঝেতে, আচমকা আতারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মন হওয়ায় হিয়া নিজেকে সামলাতে না পেরে খাটের পায়ের সঙ্গে সজোরে আতারা চিহ্ন ঘাত লেগে হাতে প্রচণ্ড ব্যতারা চিহ্ন থাপ এলো হিয়া। তুর্য হিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমার হাজবেন্ড। হিয়া হাতের ব্যথা ভুলে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তুর্যর দিকে। তুর্য আবারও একটা শয়তানি হাসি দিয়ে ফিসফিসিয়ে বলল, এই পৃথিবীর সবাই তোমাকে সৌভাগ্যবতীদের মধ্যে একজন বলে জানবে মিসেস হিয়া আহমেদ। তোমার রূপ, তোমার ঐশ্বর্য দেখে চমকাবে সকলে। সবাই ভাববে, তুমি ঠিক সেই জীবন পাওয়া এক নারী, যা তারা স্বপ্নে দেখে। অথচ, এইসব কিছুর আড়ালে তুমি হবে এক জীবন্ত লাতারা চিহ্ন যার প্রতিটি নিঃশ্বাসে গুমরে কাঁদবে অপমান, একাকিত্ব আর গৃহদাহ। তুমি হবে সেই দুর্ভাগিনী, যার কান্নার আওয়াজ কেউ শুনবে না, যার যন্ত্রণায় কেউ কাঁদবে না। তুর্যর কথায় আঁতকে উঠল হিয়া। আমার বিয়ে কখনোই তোর মতো একটা কুতারা চিহ্ন লাতারা চিহ্ন অঙ্গারের সঙ্গে হতে পারে না। এই সব কিছু নিশ্চয়ই তোর কোনো ষড়যন্ত্র। তুর্য শয়তানি হাসি হেসে উঠল, হিয়া তুর্যর ঠোঁটের কোণে লেগে থাকা সেই শয়তানি হাসি দেখে ভাবল, এত সুন্দর দেখতে একটা মানুষ কি করে এতটা নির্মম হতে পারে? মানুষ, না, তুর্য য তারা চিহ্ন ঘতারা চিহ্ন ন কোনো জিনিসের চাইতেও নি তারা চিহ্ন ক্রি তারা চিহ্ন ষ্ট কিছু। হঠাৎই হিয়া তুর্যকে নিজের সামনে থেকে ধাতারা চিহ্ন কামেরে উঠে দৌড়ে গিয়ে পালানোর জন্য ঘরের দরজা খোলার চেষ্টা করতে লাগল। তুর্য যেন আগে থেকেই জানত হিয়া এমনই কিছু একটা করবে। তুর্য আর এক মুহূর্তও দেরি না করে বিদ্যুতের গতিতে ছুটে এসে পেছনে থেকে এক হেঁচকা টানে হিয়াকে টেনে নিল নিজের শক্ত বাহুতে। শুধু কেনই বা পালানোর চেষ্টা করছেন আপনি মিসেস হিয়া আহমেদ? হিয়া তুর্যর বাহু থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু হিয়া তুর্যর সঙ্গে শক্তিতে কোনোভাবেই পেরে ওঠে না। পাশের আলমারির উপর রাখা ফুলদানির উপর তুর্যর চোখ পড়তেই তুর্য তা চোখের পলকেই হাতে তুলে নিল। কোনো দ্বিধা না করে তা দিয়ে সজোরে আতারা চিহ্ন ঘাত করল হিয়ার মাথায়। সাথে সাথেই নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল হিয়া। তুর্য আর দেরি না করে দ্রুত সাথে করে নিয়ে আসা সেই দড়িটা দিয়ে হিয়ার হাত পা শক্ত করে বেঁধে ফেলল।
এরপর উঠে গিয়ে ড্রয়ারের কাছে গিয়ে সেখান থেকে ট্যাপ নিয়ে এসে হিয়ার মুখে ট্যাপ লাগিয়ে দিল। হঠাৎই কারোর পদধ্বনি এলো তুর্যর কানে, কেউ কি এই দিকে আসছে? তুর্য আর দেরি না করে হিয়াকে পাজাকোলা করে উঠিয়ে নিয়ে গেল ঘরের অ্যাটাচ বাথরুমের ভেতর। হিয়াকে বাথরুমে রেখে তুর্য দ্রুত বাথরুমের দরজা বন্ধ করে দিল বাহির থেকে। কিছুক্ষণ পর নিজের পোশাক বদলে ঘরের সব আলো নিভিয়ে নিল তুর্য। চারপাশে ছড়িয়ে পড়ল এক গভীর নীরবতা। ঘন অন্ধকারের ভিতর বিছানায় গা এলিয়ে দিল সে। শরীরটা আজ বেশ ক্লান্ত, মনটাও ভীষণ অস্থির। কিন্তু ঘুমাতে যাওয়ার আগে যেন কিছু একটা না করলেই নয়। ধীরে ধীরে নিজের ফোনটা হাতে নিল তুর্য। হোয়াটসঅ্যাপে ঢুকে একটা ছোট্ট মেসেজ লিখতে লাগলো তুর্য। আই লাভ ইউ সো মাচ, মাই ক্লোই। আমি তোমাকে অনেক ভালোবাসি আমার ক্লোই। শেষের ফার্স্ট ব্র্যাকেট। মেসেজটা পাঠিয়েই ফোনটা রেখে চোখ বন্ধ করে ফেলল তুর্য। হিয়াকে বাথরুমে বন্দি অবস্থায় ফেলে রেখে তুর্য হারিয়ে গেল এক সুন্দর স্বপ্নের জগতে। মেডিকেল রিপোর্টটা ধীরে সুস্থে বন্ধ করে টেবিলের ওপর রাখল কার্ডিওলজিস্ট ঈশান চৌধুরী। সাইকোথেরাপিস্ট সিমরান ইসলাম কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। ভেতরের অজানা উদ্বেগে হৃদস্পন্দন খানিকটা বেড়ে গেলেও মুখে সেটা ধরা পড়ল না। কিছুক্ষণের নিস্তব্ধতা ভেঙে ঈশান এক দীর্ঘশ্বাস নিয়ে সরাসরি সিমরানের চোখে চোখ রেখে বলল, মিস সিমরান, এবার কিন্তু বিষয়টা সত্যিই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সিমরানের চোখে ভয়ের আভাস স্পষ্ট হয়ে উঠল। দেখুন ঈশান চৌধুরী, আমি এইসব একদমই পছন্দ করি না। একদমই ভয় দেখাবেন না আমায়। ঈশান অত্যন্ত দৃঢ়ভাবে শান্ত গলায় বলল, আমি কাউকে ভয় দেখানোর মতো মানুষ নই মিস সিমরান, কিন্তু সত্যিটা বলা আমার দায়িত্ব। আপনার হার্টের যে ব্লকটি ধরা পড়েছে, সেটা মোটেও ছোট নয়। এটা অবহেলা করলে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। বাইপাস সার্জারিটা সময় মতো না করলে আপনি মৃতারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন ঝুঁকিতে পড়বেন। সিমরান চুপ, মুহূর্তেই যেন হাত পা ঠান্ডা হয়ে এলো তার। ঈশান সেই চিরচেনা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি চাই আপনি সুস্থ থাকুন। আপনি একজন অসাধারণ থেরাপিস্ট, যিনি একসময় আমার পাশে ছিলেন, আমাকে ট্রমা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছেন। আপনি না থাকলে আমি আজও হয়তো জীবন্ত লাতারা চিহ্ন সহ হয়ে বেঁচে থাকতাম। এবার নিজের জীবনটাকেও একটু গুরুত্ব দিন, প্লিজ। আপনি কি এবার চুপ করবেন? কিছুটা রেগে বলল সিমরান। ঈশান ভ্যাবাচ্যাকা খেয়ে বিস্মিত চোখে তাকালো সিমরানের দিকে। এমন সময় চেম্বারের দরজায় একটানা 3বার টোকা দিয়ে ভেতরে প্রবেশ করল হাসপাতালের ডিউটিরত নার্স। সিমরান কোনো কথা না বলে নিজের মেডিকেল রিপোর্টটা নিয়ে চেয়ার থেকে উঠে দ্রুত পায়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। নার্স একবার সিমরানের দিকে চেয়ে আবার ঈশানের দিকে ফিরে এসে বলল, স্যার, ক্যাবিন নম্বর 37-এর পেশেন্ট মোহাম্মদ আশরাফ আপনার তলব করেছেন। ঈশান তার চিরচেনা শান্ত গলায় বলল, তুমি যাও, আমি আসছি। এই বলে ঈশান ডেস্কের উপর রাখা কলমটা হাতে নিয়ে আনমনে কিছু একটা ভাবতে লাগল। নার্স না গিয়ে সেখানে দাঁড়িয়ে ঈশানকে গভীর মনোযোগ দিয়ে দেখছে, তার চোখ যেন ঈশানের অভিব্যক্তি পড়তে চায়। হঠাৎই নার্সের হাত থেকে দুটো ফাইল মেঝেতে পড়ে মৃদু আওয়াজ তুলে ঈশান চমকে উঠে দাঁড়ালো। আমি কি এখানে ফ্যাশন শো করছি বসে বসে? আমাকে দেখার কি আছে তোমার? বলেছি না, যাও। নার্স দ্রুত ঝুঁকে ফাইলগুলো তুলে নিয়ে মাথা নিচু করে চেম্বার থেকে বেরিয়ে গেল। ঈশান একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের সাদা কোটটা গায়ে চাপিয়ে চেম্বার থেকে বেরিয়ে পড়ল। হাসপাতালের করিডোর এখন অনেকটা নিস্তব্ধ। রাত 10টা পেরিয়ে গেছে। ইতিমধ্যে পেশেন্টদের ক্যাবিনের দিকে যাওয়ার করিডোরটার বাতিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফোনের ফ্ল্যাশ লাইটের সাহায্যে করিডোর পেরিয়ে ঈশান ক্যাবিন নং 37-এ যাওয়ার জন্য বাদিকে ঘুরতেই হঠাৎই পেছনে থেকে কালো লম্বা কোট পরা একজন অজ্ঞাত ব্যক্তি এসে ঈশানের উপর ছুরি চালিয়ে দিল চোখের পলকে। ঈশান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ঘুরে দাঁড়িয়ে সজোরে একটা লাথি মারল সেই অজ্ঞাত ব্যক্তিকে। সেই অজ্ঞাত ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই আচমকা আক্রমণে পড়ে গেল মেঝেতে, হাতের ছুরিটা ছিটকে গিয়ে দূরে পড়ল। নিশুতি রাত, হাসপাতালের করিডোর জুড়ে পিন পতন নিস্তব্ধতা। আতারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মনকারীকে নিজের আয়ত্তে আনতে খুব বেশি সময় লাগেনি ঈশানের। আতারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মনকারী ঈশানের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে চলেছে ক্রমশ। ঈশান ও কি ছাড়ার পাত্র? শক্ত করে তাকে চেপে ধরে রেখেছে নিজের বাহুতে। তুমি কে? কে পাঠিয়েছে তোমায়? কেন আমার উপর এ আতারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মন? জবাব দাও। আতারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মনকারী কিছু না বলে ঈশানকে আবারও আতারা চিহ্ন ঘাত করবার চেষ্টা করে। শুরু হয় ধ তারা চিহ্ন স্তা তারা চিহ্ন ধ তারা চিহ্ন স্থির।
কিন্তু সে কোনোভাবেই পেরে উঠে না ঈশানের সঙ্গে। এই মানুষটার শরীরে এত শক্তি কেন? কোন দোকানের চাল ডাল খায় বেটা? মনে মনে ভাবে সে। ঈশান জোর জবরদস্তি লোকটার মুখে পড়ে থাকা কালো মাস্কটা খুলে ফেলে, কালো মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মানুষটার মুখ দেখে চমকে যায় ঈশান। এ কি করে সম্ভব? আতারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মনকারী একজন কিশোর, বয়স বড়জোর 18-19 ঘরে। ছেলেটার মুখ চেনা চেনাও লাগছে বেশ, কিন্তু ঠিক মনে পড়ছে না। ঈশান ছেলেটার চোখে চোখ রেখে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন করছো এসব? কে তুমি? ঈশানকে অন্যমনস্ক দেখে ছেলেটা সুযোগ বুঝে আচমকা আতারা চিহ্ন ঘাত করে তার হাত থেকে খুব সহজেই মুক্ত করে নেয় নিজেকে। নিশুতি রাতের স্তব্ধতা ভেঙে ছেলেটা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত পালিয়ে গেল। ঈশান মুহূর্তের ভেতরেই নিজেকে সামলে নিয়ে ছেলেটার পেছনে দৌড়ায়, কিন্তু করিডোরের মোড় ঘুরতেই সে দেখতে পায় জানালার ধারে কিছু নড়াচড়া হয়েছে। ছেলেটা এরই মধ্যে হাসপাতালের শেষ প্রান্তের সেই বড় জানালাটা দিয়ে বাইরে লাফিয়ে পড়েছে। চারদিকে নীরবতা। এই সময়টায় হাসপাতালের ওই পাশটা এমনিতেই নির্জন থাকে। খুব কমই কেউ আসে যায়। চারপাশটা যেন থমকে আছে। দম নিতে নিতে ঈশান পেছনে ফিরে বাথরুমের দিকে যায়। গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সে ঠান্ডা পানিতে নিজের মুখটা ধুয়ে নেয়। রতারা চিহ্নতে ভেজা নাকটা ধুতে ধুতে একটা সময় রতারা চিহ্ন তো পড়া বন্ধ হয়। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। আয়নায় দেখা নিজের চোখজোড়া আজ কেমন যেন ঘোলা লাগছে, সে এবার সত্যি ক্লান্ত হয়ে পড়েছে সব কিছু থেকে। আজ নিজেকে এত অচেনা লাগছে কেন আমার? মনে মনে বিড়বিড় করে ঈশান। আন্ডারস্কোর তুর্য গাড়ি থামিয়ে সবার অগোচরে বাড়ির ভেতর প্রবেশ করল। রাত গভীর, সবাই ঘুমিয়ে। দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকল সে। কালো লম্বা কোটটা খুলে এক ঝটকায় ছুঁড়ে ফেলল সোফার উপর। তুর্যর মাথায় আগুন জ্বলছে। পৃথিবী থেকে আশরাফ নামের মানুষটাকে আজ চিরতরে সরিয়ে দেবে, এটাই ছিল তার পরিকল্পনা। কিন্তু সব হিসেব নিকেশ গুলিয়ে দিল ডাক্তার ঈশান চৌধুরী। তুর্য কোনোভাবেই মেনে নিতে পারছে না তার ব্যর্থতা, আজ প্রথমবারের মতো ব্যর্থ হয়েছে সে। রেগে এক দমকা হাওয়ার মতো ঘরে পায়চারি শুরু করল তুর্য। তোরে তো আমি দেখে নিব রে ডাক্তারের বাচ্চা। দাঁতে দাঁত চেপে গর্জে উঠল সে। হঠাৎ থেমে গিয়ে আয়নার দিকে তাকালো তুর্য। গরমে ঘামে ভেজা চুল থেকে কয়েক ফোঁটা ঘাম চুল বেয়ে নেমে কপালে পড়ছে তার। তুর্য বিরক্তি নিয়ে মুখে পানির ঝাপটা দেওয়ার জন্য বাথরুমে ঢুকতেই হঠাৎ তার পা হিয়ার পায়ের সঙ্গে লেগে হোঁচট খেয়ে তুর্য সোজা গিয়ে পড়ল কমোডের উপর। কপালে সজোরে একটা আতারা চিহ্ন ঘাত পেল সে। সাতারা চিহ্ন লামাতারা চিহ্ন যজ্ঞে তারা চিহ্ন নাতির কমোড। রেগে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎই তুর্যর চোখ গিয়ে পড়ল তারই বন্দিনী হিয়ার উপর। হিয়াকে যে বেঁধে এখানেই ফেলে রেখে গেছিল তা এই মাত্রই মনে পড়ল তুর্যর। হিয়াকে ওভাবে পড়ে থাকতে দেখে হঠাৎ কি যেন এক অদ্ভুত অনুভূতি হলো তার। তুর্য কিছু না ভেবে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সাবধানতার সহিত হিয়ার মুখে প্যাঁচানো ট্যাপটা খুলে ফেলল। ট্যাপের সঙ্গে লিপস্টিক সহ মুখের অর্ধেক মেকআপও উঠে এলো। তুর্য বিরক্তির স্বরে বলল, উফফো, মেয়েরা দেখি মেকআপ ছাড়া থাকতেই পারে না। সামান্য বিয়ের অনুষ্ঠানেও এতটা সাজতেন হয়েছে বুঝি? তুর্য নিচু হয়ে একে একে হিয়ার হাত পায়ের বাঁধন খুলে ফেলল। হিয়া এখনো অচেতন অবস্থায়। তুর্য কিছুক্ষণ চেয়ে থাকল হিয়ার মুখের দিকে। তারপর ধীরে ধীরে কোলে তুলে নিল হিয়াকে। এক অদ্ভুত কোমলতা ভর করল তার ভেতর। ঘরে এসে হিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে একে একে খুলে ফেলল তার হাতের চুড়ি, গলার হার, কানের দুল। হিয়ার পরনে লালা টুকটুকে বেনারসি শাড়ি, শরীরে মিশে থাকা পারফিউমের ঘ্রাণ তুর্যকে মনে করিয়ে দিল হিয়া বর্তমানে তার স্ত্রী। তুর্য বিছানা থেকে একটা বালিশ নিয়ে আর কাঁথা নিয়ে কিছু একটা ভাবতে ভাবতে শুয়ে পড়ল মেঝেতে। সকাল সকাল 7:45। তুর্য সাধারণত এই সময়ে ঘুমিয়ে থাকে, কোনো জরুরি কাজ ছাড়া তার সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না কখনোই। গতকাল মেঝেতে শোয়ার কারণে একটুও ভালো করে ঘুম হয়নি তার, তাই সকাল সকাল উঠে গোসল সেরে ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো সে। হঠাৎ তুর্যর নজর গিয়ে পড়ল ঘুমন্ত হিয়ার উপর। কিছুক্ষণ তাকিয়ে থেকে কি যেন ভাবল সে, তারপর তোয়ালে বিছানায় ছুঁড়ে ফেলে গ্লাসে পানি ঢেলে নিয়ে হিয়ার মুখের উপর ঢেলে দিল সোজা। কিছুক্ষণ পর চোখ মেলে তাকাতেই সামনে তুর্যকে বসে থাকতে দেখে ঘাবড়ালো হিয়া। তুর্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হিয়ার দিকে। মারহাবা হাবিবি, মিষ্টি হেসে বলল তুর্য। তুই একটা পাগল, জানিস তুই কি করেছিস? তুর্য ভ্রুদয় কুঁচকে বলল, ও মা, তুমি তো এখন আমার বউ। স্বামীর বাড়িতে এসে এত রাগ কেন হাবিবি? হিয়া দাঁতে দাঁত চেপে বলল, খবরদার আমাকে আরেকবার তোর বউ বলেছিস তো। আমার কোনো অনুমতি ছাড়া তুই।
তুর্য হিয়াকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, তোর অনুমতি? হা হা হা, নগদ 5 কোটি টাকার দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছি, এখন আমার বউ ডাকার জন্য আবার তোর অনুমতি নেওয়া লাগবে নাকি? হিয়া তুর্যকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো, রেগে মেগে দ্রুত পায়ে হেঁটে ঘরের দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা খুলতেই যাবে ঠিক তখনই তুর্য পেছনে থেকে গম্ভীর গলায় বলল, এই অবস্থায় কোথায় যাচ্ছিস? জ্ঞান বুদ্ধি সব খুইয়ে বসেছিস নাকি? ফ্রেশ হয়ে বের হো, না হলে আমার আর তোর দুজনেরই এই মান ইজ্জত শেষ হয়ে যাবে। হিয়া দাঁত কিরমির করে বলল, বাথরুম কোথায়? তুর্য মৃদু হেসে ঘরের ভেতরের দিকে ইশারা করল, ওখানে, ডান পাশে, অ্যাটাচড বাথরুম। হিয়া কিছু না বলে রাগে গোজগোজ করতে করতে তুর্যর দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বাথরুমে ঢুকে গেল। তুর্য হালকা হেসে উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারির দরজা খুলতেই রং বেরঙের শাড়ি চোখে পড়ে, সবই হিয়ার জন্য কেনা। তুর্য কিছুক্ষণ সবগুলো শাড়িতে চোখ বুলিয়ে শেষমেশ একটা খয়েরি রঙের শাড়ি পছন্দ করে বের করে দ্রুত বাথরুমের দরজায় গিয়ে কড়া নাড়ল। এই যে হাবিবি, কাপড় নিতে ভুলে গেছেন আপনি। দরজা খুলেই হিয়া এক ঝটকায় তুর্যর হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে আচমকাই গালে একটা চড় বসিয়ে দিল। তুর্য স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল হিয়ার দিকে। হিয়া সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে বাথরুমের দরজা তুর্যর মুখের উপর বন্ধ করে দিল সজোরে। তুর্য অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানেই। তারপর মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, দুই শত্রু এখন একই ছাদের নিচে থাকবে বলে কথা, এমন তো একটু আধটু হবেই। আন্ডারস্কোর। বাড়ির রান্নাঘরে এখন ব্যস্ততার ছাপ। নাদিরা তাবাস্সুম নিজ হাতে গৃহপরিচারিকাদের সঙ্গে মিলে নাস্তার আয়োজন করছেন। কখনো রুটি বেলা, কখনো ডিম পোচ, সবার সঙ্গেই কাজ করছেন তিনি। হাতে হাতে সাহায্য করছেন। হিয়া মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে হেঁটে রান্নাঘরে প্রবেশ করল। আম্মা, আমিও একটু সাহায্য করি? আপনাদের এত কাজ? নাদিরা তাবাস্সুম মুখ তুলে তাকালেন হিয়ার দিকে। আরে না মা, এই বাড়িতে কোনো কাজকর্ম করতে হবে না তোমায়। হিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন তিনি। হিয়া হাসিমুখে বলল, কিন্তু আম্মা, আমার বাড়ির কাজকর্ম করে অভ্যাস, বসে থাকতে পারি না। আপনি আমাকে একটু কাজ করতে দিন না, অন্তত বাসনগুলো ধুয়ে দিই। নাদিরা তাবাস্সুম হিয়াকে বুকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত রেখে বললেন, তুমি তো আমারই মেয়ে, যা ইচ্ছা করো মা, কিন্তু কষ্ট নিও না। হিয়া সবসময়ই শুনে এসেছে শাশুড়িরা নাকি দজ্জাল টাইপের হয়, আজ নাদিরা তাবাস্সুম সেই কথাটা ভুল প্রমাণ করে দিলেন। শাশুড়ির স্নেহ ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করল হিয়া। নাদিরা তাবাস্সুম রান্নাঘরের সবকিছু এক এক করে দেখিয়ে দিলেন হিয়াকে, হিয়াও মনোযোগ দিয়ে দেখে নিল সবকিছু। এরপর হাত থেকে স্বর্গের বালা দুটো একপাশে খুলে রেখে বাসন ধোয়ার কাজে লেগে পড়ল সে। গৃহপরিচারিকা মুনিরা হাসতে হাসতে বলল, ভাবি, আপনি তো প্রথম দিনেই আমাদের সঙ্গে কাজে নেমে পড়লেন। এখনকার যুগের বউরা তো শ্বশুর বাড়িতে প্রথম দিন কাজ করা দূরে থাক, এক গ্লাস পানিও ঢেলে খেতে চায় না। হিয়া মৃদু হেসে বাসন ধুতে ধুতে বলল, আমাকে অন্যদের সাথে তুলনা করো না। তাছাড়া এই বাড়িটা তো এখন আমারই, নিজের বাড়িতে নিজে কাজ না করলে বিষয়টা কেমন দেখায় না? নাদিরা তাবাস্সুম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন হিয়ার দিকে। মনে মনে ভাবলেন, এমন একটা মেয়ে তুর্যর বউ হয়েছে, এ তো আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। আমার বিশ্বাস, একমাত্র এই মেয়েই পারবে তুর্যকে শুধরাতে। হঠাৎই স্যুটকোট পরে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো তুর্য। আসসালামু আলাইকুম। সবাই তাকালো তুর্যর দিকে, হিয়া তুর্যর দিকে তাকাতেই চমকে গেল। তুর্যর পরনে দামি স্যুটকোট, চুল জেল করা, দেখতে বেশ সুদর্শন লাগছে। নাদিরা মুগ্ধ চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম। এত সকালে? তুর্য এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, আজ তো হিয়ার বাড়ির লোকজনদের অলিমা খাওয়ানোর আয়োজন। তোমার একটু হেল্প দরকার মা। কেন? তুর্য একটু নিচু গলায় বলল, আমি চাই বাবা সেখানে উপস্থিত থাকুক। তুমি যেভাবেই হোক বাবাকে অলিমার আয়োজনে আমার সঙ্গে আসার জন্য রাজি করাবে, প্লিজ। মা ছেলের কথোপকথনের মাঝে হিয়া বাসন পরিষ্কার করে তার একে রাখতে গিয়ে পিছন ফিরতেই হঠাৎ তুর্য সুযোগ বুঝে হিয়াকে পা দিয়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে হিয়ার হাত থেকে সবগুলো বাসন মেঝেতে পড়ে সশব্দে ভেঙে গেল। সবাই চমকে তাকালো। হিয়া তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বলল, ক্ষমা করবেন, আমি বুঝতেই পারিনি, আমার হাত পিছলে গিয়েছিল। নাদিরা তাবাস্সুম কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই তুর্য উচ্চ স্বরে বলে উঠল, এই সামান্য একটা কাজেও অমনোযোগ? নিজের বাড়িতে হলে কি এমন করতা? এভাবে বাসন ফেলে ভাঙা তোমার জন্য স্বাভাবিক বুঝি?
হিয়ার কিছু বলার আগেই নাদিরা তাবাস্সুম ছেলের উপর গর্জে উঠলেন। তুর্য, মুখ সামলে কথা বল। আমার সামনে আমার বৌমাকে অপমান করছিস? তোর এত বড় সাহস! তুর্য একটু চমকে গেল। এতটুকুও বলতে পারবো না? ভুল তো করেছে ও। নাদিরা তাবাস্সুম হাত তুলে থামিয়ে দিলেন তুর্যকে। চুপ কর, একদম চুপ। এখান থেকে বেরিয়ে যা, এখনই। তুর্য একবার হিয়ার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে কিছু না বলেই হনহন বেরিয়ে গেল রান্নাঘর থেকে। হিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমি সত্যিই দুঃখিত আম্মা, আমার কারণে এসব হলো। নাদিরা তাবাস্সুম মৃদু হেসে হিয়ার কাঁধে হাত রেখে বললেন, এই কয়টা বাসনের জন্য মন খারাপ করো না মা, এটা তো তোমার নিজেরই বাড়ি। একটা বাসন ভাঙলে হাজারটা বাসন কিনে আনবো আমি। আর তুর্যর কথায় মন খারাপ করবে না, ওটা একটা গাধা। বুঝলে? হিয়া হেসে ফেলল অবচেতনেই। নাদিরা তাবাস্সুমের হিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি একটা লক্ষ্মী মেয়ে। মনে রেখো, তুমি এই পরিবারে আমাদের জন্য আল্লাহর তরফ থেকে উপহার হয়ে এসেছো। তুর্য নিজের ঘরে এসে দ্রুত দরজা বন্ধ করে দিল, তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। হাতে ফোন, আর ঠোঁটে তারা চিহ্ন অতারা চিহ্ন টানি হাসি। ফোনে কি যেন টাইপ করতে করতে তুর্য বিড়বিড় করে বলল, আজকের পর থেকে তোমার জীবন নতারা চিহ্ন রতারা চিহ্ন ক হয়ে উঠবে হাবিবি। আজকের অলিমাতে তোমার সঙ্গে যে কি হবে, তা তুমি কল্পনাও করতে পারবে না। তুর্য নিজের ঘরে এসে দ্রুত দরজা বন্ধ করে দিল, তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। হাতে ফোন, আর ঠোঁটে তারা চিহ্ন অতারা চিহ্ন টানি হাসি। ফোনে কি যেন টাইপ করতে করতে তুর্য বিড়বিড় করে বলল, আজকের পর থেকে তোমার জীবন নতারা চিহ্ন রতারা চিহ্ন ক হয়ে উঠবে হাবিবি। আজকের অলিমাতে তোমার সঙ্গে যে কি হবে, তা তুমি কল্পনাও করতে পারবে না। তুর্য তানিশাকে একটা মেসেজ পাঠালো, তারপর কল করল হাসানের নাম্বারে। 2-3বার রিং হতেই কলটা কেটে যায়। নেটওয়ার্ক সমস্যা ভেবে তুর্য আরও 2-3বার কল দেয় হাসানকে। হাসান ছাড়া আজ তুর্যর পরিকল্পনা কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। কিন্তু হাসান কল উঠায় না। তুর্যর বুঝতে আর বাকি থাকে না যে হাসান ইচ্ছে করেই করছে এমনটা। তুর্য রেগে মেগে ফোনটা ছুঁড়ে মারল বিছানার উপর, রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। আসিফ আহমেদের সঙ্গে জরুরি কথা আছে তার। বাবা সকাল বেলা ছাদে দাঁড়িয়ে প্রকৃতি এবং নিজের সঙ্গে সময় কাটান কিছুক্ষণ। তুর্য সবার আড়ালে চুপচাপ দ্রুত পায়ে ছাদে চলে আসে। আসিফ আহমেদ ছাদে থাকা ফুল গাছের টবে নিজ হাতে পানি দিচ্ছেন। বলতে গেলে ফুল গাছ লাগানো এবং নিজ হাতে তার যত্ন নেওয়া আসিফ আহমেদের একটা শখ। তুর্যদের বাড়ির ছাদ সহ আশেপাশে রয়েছে নানান বাহারি ধরনের এবং রং বেরঙের ফুল গাছ, বিশেষ করে বুনো গোলাপ গাছ। তুর্য ধীর পায়ে এগিয়ে গেল আসিফ আহমেদের দিকে। তুর্য বেশ আশ্চর্য হয়। তার বাবা আজ গুনগুনিয়ে গান গাইছেন। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না? ওহে এত প্রেম আমি কোথাও পাবো না। এত প্রেম আমি কোথাও পাবো না। তোমাকে কোনোদিন গুনগুনিয়ে গান গাইতে শুনিনি বাবা। শান্ত ভঙ্গিতে বলল তুর্য। আসিফ আহমেদ মুচকি হেসে তাকালেন তুর্যর দিকে। ছেলের চোখে স্পষ্টভাবে হাজারো প্রশ্ন দেখতে পেলেন তিনি। আসিফ আহমেদ উঠে দাঁড়িয়ে তুর্যর দিকে ঝাঁঝরি এগিয়ে দিয়ে বললেন, এটা ধরো, আর ফুল গাছগুলোতে নিজ হাতে একটু পানি দাও। আমি আমি দিব ফুল গাছে পানি। হোয়াটস রং উইথ ইউ ডেড? আমি যেটা বলছি সেটাই করো, না হলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে না মাই ডিয়ার সান। তুর্য কিছুক্ষণ ভেবে আসিফ আহমেদের হাত থেকে ঝাঁঝরি টানিয়ে নিল, তারপর সামনে থাকা একটা সাদা গোলাপ গাছের টবে নিজ হাতে পানি দিতে লাগল। প্রথমে তুর্যর বিরক্ত লাগলেও কিছুক্ষণ পর গাছে পানি দিতে তার ভালো লাগতে লাগল। আসিফ আহমেদ তা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বহুকাল আগে একজন ছিলেন যার বুনো গোলাপ অনেক প্রিয় ছিল, আজ তার জন্মদিন। তুর্য অবাক হয়ে তাকালো আসিফ আহমেদের দিকে। কে, কার জন্মদিন আজ? আসিফ আহমেদ নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, এখনো সময় হয়নি। যেদিন হবে, সেদিন আমি নিজেই তোমাকে সবকিছু খুলে বলবো তুর্য। হঠাৎই তুর্য খেয়াল করে আসিফ আহমেদের দুটি চোখ অশ্রুসিক্ত, চোখ তো হৃদয়ের কথা বলে। আসিফ আহমেদের চোখ যেন আজ বলতে চাইছেন বহু বছর ধরে তিনি কোনো কিছুর অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। কিন্তু, সেটা কি? ইজ এভরিথিং ওকে? তুমি কি কিছু বলতে এসেছিলে? তুর্যর পরক্ষণেই মনে পড়ে যায় তার পরিকল্পনার কথা। এতক্ষণ বাবার সঙ্গে কথা বলতে বলতে ভুলতেই বসেছিল প্রায়। মানে, হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন। এত আমতা আমতা না করে বলে ফেলো।
সময় অতি মূল্যবান, তা নষ্ট করা উচিত নয়। তুর্য হাত থেকে দ্রুত ঝাঁঝরিটা নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আজকে আমাদের বাড়িতে অলিমা খাওয়ানো হবে, আর আমি চাই তুমি সেখানে উপস্থিত থাকো। প্লিজ বাবা। মুহূর্তেই আসিফ আহমেদ গর্জে উঠে বললেন, মাথা ঠিক আছে তোমার? বাংলাদেশে কি মেয়ের আকাল পড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তুমি তাকেই বিয়ে করলে যে কিনা তোমাকে সবার সামনে অপতারা চিহ্ন মান করেছিল? আমি তো তোমাকে বলেছি বাবা আমি কেন এই বিয়ে। আমাকে এইসব বলে কোনো লাভ হবে না, আর হ্যাঁ, ওই মেয়ে যেন আমার চোখের সামনেও না পড়ে। ওর আই উইল কি তারা চিহ্ন ল ইউ বোথ। এই বলে তিনি রাগে ফুঁসতে ফুঁসতে হনহনিয়ে চলে গেলেন ছাদের সিঁড়ির কাছে। তুর্য এখন কি করবে বুঝতে না পেরে মনে মনে বলতে লাগল, আমার জীবনে সব আমার পথের কাটা হয়ে যাচ্ছে। হিয়ার চরিত্র মায়ের চোখে খারাপ বানানোর পরিকল্পনার সবকিছু ভেস্তে যাচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। গতকাল ওই ডাক্তারের বাচ্চা আর আজকে হাসান আর আব্বা। সময় আসুক, দেখে নিব সব কটারে। আন্ডারস্কোর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত লোকের ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে হাসান। চোখ বুলাচ্ছে এয়ারপোর্টের চারিদিকে। আজ প্রায় 5 বছর পর সুদূর আমেরিকা থেকে দেশে ফিরছে হাসানের ছোট বোন অহনা। সম্পর্কে অহনা হাসানের সৎ বোন হলেও তাদের সম্পর্কটা ঠিক আপন ভাই বোনের চাইতে কম না। কিন্তু হাসানের মা ঋষিতা তালুকদার একদমই দু চোখের বিষ মনে করেন অহনাকে, তা করাটাই স্বাভাবিক, সৎ মা বলে কথা। দেখতে দেখতে ঘণ্টা খানেক পেরিয়ে যায়, অহনা এখনো আসেনি। হাসানের আর তরস হইছে না নিজের মিষ্টি ছোট বোনটাকে দেখার জন্য। সেই কবে শেষ 5 বছর আগে দেখেছিল একাদশী বয়সের অহনাকে। না জানি এখন দেখতে কেমন হয়েছে। বড় হয়ে গেছে নিশ্চয়ই। প্রায় 3 ঘন্টা পেরিয়ে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতে হাসানের পা ব্যথা শুরু করে, পানির তৃষ্ণাও পেয়েছে প্রচুর। পকেট ঘেটে কিছু টাকা বের করে হাসান পানি কিনার উদ্দেশ্যে শপের দিকে যেতে লাগল। একে তো গরমকাল, তার উপরে মানুষের ভিড়। একদম অস্বস্তিকর একটা পরিস্থিতি সেখানে। অবশেষে হাসান পানি কিনে দ্রুত শপ থেকে বের হতেই ভুলবশত ধাতারা চিহ্ন কা লাগলো একটি মেয়ের সঙ্গে। হাসানের হাত থেকে পানির বোতলটা পড়ে যায়। মেয়েটি দ্রুত পানির বোতল উঠাতে গেলে হাসান বলে, কাতারা চিহ্ন না নাকি আপনি? আমি বেরোচ্ছিলাম যে তা চোখে পড়েনি? মেয়েটি পানির বোতল উঠিয়ে অনুশোচনা করে বলল, দুঃখিত আমি দেখি। কথার মাঝপথে মেয়েটি থেমে যায় হাসানের দিকে তাকিয়ে। কি, এরকম হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? জীবনে ছেলে দেখেননি নাকি? ভাইয়া। হাসান এক মুহূর্তের জন্য থমকে যায়। ওয়েট, কি বললেন আপনি? মেয়েটি আনন্দের সহিত হেসে বলল, ভাইয়া আমি অহনা। অহনা, তুই? হাসান অহনার দিকে ভালো করে তাকিয়ে দেখল, অহনা বড় হয়ে গেলেও চেহারা এখনো ছোটবেলার সঙ্গে কিছুটা মিল রয়েছে। হাসান অহনাকে খুশিতে বুকে টেনে নেয়, চুমু খায় কপালে। হাসান সব ক্লান্তি ভুলে অহনার ব্যাগপত্র নিল। দুই ভাইবোন গল্প করতে করতে বের হয় এয়ারপোর্ট থেকে। অহনার সঙ্গে হাসানের কোনো রকম যোগাযোগ রাখতে দিতেন না ঋষিতা তালুকদার। কিছুদিন আগে অহনা দেশে আসার খবর পেয়েছিল হাসান। ঋষিতা তালুকদার নিজেই হাসানকে বলেছিলেন অহনাকে বাড়িতে নিয়ে আসতে। দুজনে গাড়িতে উঠতেই হঠাৎ ঋষিতা তালুকদার হাসানকে কল দিলেন। মায়ের ফোন দেখে হাসান বিরক্ত হয়ে কল কাটতেই যাবে এমন সময় অহনা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কে ফোন করছে ভাইয়া? কে আবার? মিস ইউনিভার্স। যেই হোক ফোনটা ধর, কোনো জরুরি ব্যাপারও তো হতে পারে। অহনার কথা শুনে হাসান হু হা করে হেসে বলল, এই মহিলার আজ অবধি কোনো বিপদ হলো না আবার জরুরি বিষয়। আহা, ধরে দেখ না। হাসানের ইচ্ছে ছিল বাড়ি গিয়েই কথা বলবে, কিন্তু শেষমেশ অহনার অনুরোধে কলটা রিসিভ করে হাসান। আসো সালামু আলাইকুম, কি হয়েছে? ও আলাইকুম আসো সালাম। বাড়ি থেকে কখন বেরিয়েছিস তার খেয়াল আছে? বলি কত সময় হলো, এত দেরি কেন? মা অহনার আসতে। ঋষিতা তালুকদার কথার মাঝ হাসানকে থামিয়ে বললেন, হয়েছে হয়েছে, ওই অপতারা চিহ্ন আমের নাম আর মুখে নিতে হবে না। আর কিছু বলবে? তাড়াতাড়ি বাড়ি চলে আয়। সাবধানে আসিস, আবার রাস্তায় কোনো অঘটন না ঘটে যায়। হয়েছে মা, রাখছি আমি। এই বলেই হাসান কলটা কাটতেই চোখে পড়ে তুর্যর মিশর কলগুলো। হাসান কোনো পাত্তা না দিয়ে ফোনটা রেখে গাড়ি স্টার্ট দিল। অহনা ঋষিতা তালুকদারের কথাগুলো শুনে খানিকটা মন খারাপ করেছে। সে জানে না, কেন তার মা বাবার মৃতারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন জন্য তাকেই দায়ী করা হয় সবসময়। আন্ডারস্কোর ডাইনিং টেবিলে বসে বসে তুর্যর সোশ্যাল মিডিয়া নিয়ে তদন্ত চালাতে ব্যস্ত তানিশা। সত্যি সত্যি কি তুর্য হিয়া কি বিয়ে করেছে? যে ভাবেই হোক তাকে জানতেই হবে।
এমন সময় তানিশার মা এসে আচমকা চেঁচিয়ে বললেন, খাবার সময় হয়েছে, গিয়ে রান্না ঘর থেকে খাবার বেড়ে নিয়ে এসো। তানিশা বিরক্ত হয়ে বলল, এত জোরে কে চেঁচায়? তাছাড়া প্রতিদিন তো তুমি খাবার বারো, আজ আমি কেন? তানিশার মা রেগে হাত থেকে ফোন কেড়ে নিয়ে বললেন, সারাদিন তুমি বসে বসে অন্যের পিছে তদন্ত করো, আজ একজন তো কাল আরেকজন এর নামে সমালোচনা করো। এইসব করে মা বাবাকে মানুষের সামনে অপমান করাও। তোমার এইসব কাজের কাছে তো রান্না ঘর থেকে ভাত বেড়ে নিয়ে আসা কিছুই না। তানিশা দাঁড়িয়ে গর্জে উঠল, ঠিক আছে, যাচ্ছি রান্নাঘরে, এমন ভাবে কথা বলো যেন চাকরানি আমি। এই বাড়িতে আমার একটুও শান্তি নেই। তানিশার মা করা গলায় পাল্টা বললেন, জিহ্বাটাকে তারা চিহ্নটে ফেলার আগে চুপচাপ যা করতে বলেছি তা কর। বেশি নাটক করিস না, খুব শিগগিরই বিয়ে দিয়ে দেব তোকে, তখন বুঝবি সংসার কাকে বলে। তানিশা রেগে হনহনিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। হঠাৎই ফোনে আসা একটি মেসেজের দিকে চোখ পড়ে তানিশার মায়ের। মেসেজটা আর কারোর নয়, তুর্যর। তানিশার মা মেসেজের লেখাটি পড়ে হতভম্ব হয়ে গেলেন তিনি। ফোনটা হাত থেকে পড়ে যেতে যেতে কোনোভাবে সামলে নিলেন। একবার নয়, দুবার নয়, তিনবার তিনি পড়লেন সেই বার্তাটি। আজ বিকেলে আমার বাড়ি এসো, সারপ্রাইজ আছে বেবি। বার্তাটি দেখে তানিশার মা রাগান্বিত চোখে তাকালেন সামনের দিকে। রাগে তার ঠোঁট কাঁপছে। তুই বেটা আর কি সারপ্রাইজ দিবি রে আমার মেয়েকে? তোর থেকে তো বড় সারপ্রাইজ আমি দিব তোগরে। আর কোনো বাসনপত্র বাকি থাকলে দিয়ে যাও, বেসিনে প্লেট মাজতে মাজতে বললেন ঋষিতা তালুকদার। হাসানদের বাড়ির কাজের মেয়ে রহিমা ধীর পায়ে হেঁটে কিছু পাতিল নিয়ে এগিয়ে এলো। আজ আপনি কেন ধুইতাছেন ম্যাডাম? আমারে দেন এগুলা। ঋষিতা তালুকদার শান্ত স্বরেই বললেন, এতদিন বাড়ির কাজ তুই করিস, আজ না হয় আমি করি, তুই বরং আজ একটু আরাম কর। কিছু হইছে ম্যাডাম? না। বাড়ির কলিং বেল বেজে উঠল। ঋষিতা তালুকদার চোখ দিয়ে রহিমাকে ইশারা দেওয়া মাত্রই সে পাতিল রেখে এক প্রকার ছুটে যায় সদর দরজায়। হাসানের দু হাতে দুটো লাগেজ, অহনাকে নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। রহিমা দরজা খোলা মাত্রই হাসান বাতাসের বেগে বাড়িতে ঢুকে পড়ে। অহনা অবাক চোখে বাড়িটা দেখতে দেখতে ঢুকা মাত্রই হোঁচট খেয়ে পড়তে গেলে রহিমা চট করে ধরে ফেলল তাকে। সাবধানে। অহনা নিজেকে সামলে নিয়ে তাকিয়ে দেখে তার সৎ মা সামনে দাঁড়িয়ে। ফ্রেশ হয়ে নাও, টেবিলে খাবার দিচ্ছি। রান্নাঘরের দিকে ফিরে যেতে যেতে বললেন ঋষিতা তালুকদার। অহনা বেশ অবাক হয়, এই প্রথম হয়তো তার সৎ মা শান্তভাবে কিছু বললেন তাকে। হঠাৎ হাসানের কথায় নিজের ভাবনা ছেড়ে সেদিকে মনোযোগ দিল অহনা। ডান দিকে সোজা গেলে দুটো ঘর আছে, একটা ডান দিকে আরেকটা বাম দিকে। বাম দিকের যেই ঘরটা সেটা তোর জন্য আমি তৈরি করে রেখেছি, আর ডান দিকের ঘরটা আমার। বুঝা গেছে? অহনা হ্যাঁ সূচক মাথা নেড়ে কিছুটা এগিয়ে এলো হাসানের দিকে। এই বাড়িটা কবে কিনলি ভাইয়া? আর আমাদের পুরনো বাড়িটার কি হয়েছে? হাসান একবার দীর্ঘশ্বাস নিয়ে বলল, বছর দুয়েক হবে, পুরনো বাড়িটা আপাতত ভাড়া দিয়েছি। সে যাক গে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, এখনো অবধি কিছু খাওয়া হয়নি কারোর, একসঙ্গে খাবো। অহনা কিছু না বলে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। হাসান বাড়ির নিরিবিলি পরিবেশে গিয়ে তুর্যকে কল ব্যাক করে। কয়েকবার ফোন ওয়েটিং পাবার পর রিসিভ করল তুর্য। তারা চিহ্ন নগা করতে গেছিলা নি হাসাইন না? তারা চিহ্ন আমি তোরে বলছি না আমার বোন আসবে আজকে? বিজি ছিলাম। তুর্য উৎসুক হয়ে বলল, অহনা আসছে? হুম, কি বলার জন্য কল দিচ্ছিলি সেটা বল। আজকে হিয়ার ব্যান্ড বাজানোর কথা ছিল, ভুলে গেছিস? হাসান বিরক্তির স্বরে বলল, তোর বউ তুই বিয়ে করছস, এখন কিভাবে প্রতিশোধ নিবি তোর ব্যাপার। আমাকে এর মধ্যে ইনভলভ করবি না। আমি এখন অহনাকে নিয়ে ব্যস্ত থাকব, এইসব ফালতু ব্যাপারে প্ল্যান করার জন্য আমার সাথে কোনোরকম যোগাযোগ করবি না। আরে বেডা, আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে তুর্যর নাম্বারটা ব্লক করে দিল হাসান। তুর্য আরও কয়েকবার কল করে ব্যাপারটা বুঝতে পেরে সেও পাল্টা ব্লক করল হাসানকে। হঠাৎই ঘরের দরজায় করা নাড়ার শব্দে চমকে উঠল তুর্য, কেউ আবার শোনেনি তো? তুর্য ধীরে ধীরে ঘরের দরজা খুলে, বাইরে আসিফ আহমেদ দাঁড়িয়ে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। পর মুহূর্তেই আসিফ আহমেদ দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বললেন, আজকে অলিমার দাওয়াতে কি করতে চাইছো তুমি? তার কাজের ব্যাপারে অবশেষে বাবার জানার আগ্রহ দেখে তুর্য ডেভিল স্মাইল দিয়ে বলল, তেমন কিছু না ডেডি, রিভেঞ্জের সূত্রপাত ঘটাবো শুধু। দেখো তুর্য, একে তো আমি না করা সত্ত্বেও বিয়েটা করেছো তুমি। আর দ্বিতীয়ত এখন তুমি যা করতে চলেছ তা শুধু হিয়ার জীবন নয়, সঙ্গে তোমারও জীবন তছনছ করে দেবে। এমন কিছুই হবে না। ভেবে যখন নিয়েছি, তখন তো তা আমি করেই ছাড়ব ডেডি।
আই রিয়েলি ডোন্ট কেয়ার হোয়াট উইল হ্যাপেন। উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর। ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টার ঘর ছুবে বলে অহনা শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করে চলেছে একের পর এক তুর্যর ছবি। দামি রেস্টুরেন্টে, ঢাকা এবং চট্টগ্রামের এয়ারপোর্ট, বাবার অফিস, স্কুল কলেজ আরও নানান সুন্দর সুন্দর জায়গায় তোলা ছবিগুলো অহনা অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে। তুর্য ভাই কি এখনো সিঙ্গেল আছে, নাকি কোনো মহিয়সীর মায়াতে পড়ে গেল এতদিনে? মনে মনে ভেবে মুচকি হাসল অহনা। হঠাৎই অহনার চোখে পড়ল তুর্যর গায়ে হলুদে তোলা একটা ছবি, সাথে সাথে অহনার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। কি যেন ভেবে অহনা দ্রুত পায়ে বেরিয়ে যায় ঘর থেকে খানিকটা দূরেই ডাইনিং টেবিলে বসে কলেজের একটা অ্যাসাইনমেন্ট করছিল হাসান। অহনা এক প্রকার দৌড়েই গেল ওর কাছে। ভাইয়া! হাসান আচমকাই অহনাকে দৌড়ে আসতে দেখে অবাক হলো। কি হয়েছে? আমি কিছু বলতে চাইছিলাম। হাসান দ্রুত উঠে দাঁড়িয়ে অহনাকে ধরে বলল। তুই ঠিক আছিস? তুর্য ভাইয়ের কি বিয়ে হয়ে গেছে? অহনার মুখে এমন প্রশ্ন শুনে কিঞ্চিত সন্দেহ হলো হাসানের, কিছুক্ষণ ভেবে সে শান্ত স্বরে জবাব দিল। না, ওর বয়সেই বা কত? মাত্র 18। উদ্ধৃতি চিহ্ন। তাহলে এই ছবিটা? মোবাইলে ফটোটা দেখালো অহনা। ওহ, ওর একটা কাজিনের বিয়ে ছিল, এত অবাকের হবার কিছু নেই। তুই গিয়ে রেস্ট কর, হেসে বলল হাসান। অহনা ঘরের দিকে যেতে নিলে আবারও কিছু মনে পড়ায় ঘুরে দাঁড়িয়ে বলল। তুই কি আমাকে ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যাবি? কেন? কিছুটা রাগান্বিত স্বরে বলল হাসান। না, এমনি, অনেকদিন দেখিনি তো তাই। কিছুদিন পর আমাদের বাসায় দাওয়াতে আসবে, তখন দেখে নিস। এই বলে ল্যাপটপ উঠিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল হাসান। আন্ডারস্কোর। তুর্যর বাড়িতে আজ যেন উৎসবের ঢেউ। পুরো বাড়ি জুড়ে সাজ রব, ঝালর, লাল সোনালি পর্দা, আর ফুলের গন্ধে চারদিক মুখরিত। বড় বড় লাইটিংয়ের নিচে চকচকে কাপড়ে মোড়ানো টেবিল, তার উপর বাহারি রকমের খাবার। তার মধ্যে রয়েছে কাবাব, বিরিয়ানি, রোস্ট, পোলাও, জর্দা, ফিরনি ইত্যাদি। এ যেন রাজপ্রাসাদের ভোজসভা। তুর্য কালো পাঞ্জাবি আর সোনালি বোর্ডারধারী শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে জানালার পাশে, শুধু আজ তানিশা না এলেই হিয়াকে ভালো মতো ফাঁসাতে পারবে তুর্য। সব কিছু তার পরিকল্পনা মোতাবেক তৈরি রয়েছে, শুধু হিয়া আসবার অপেক্ষা মাত্র। কিছুক্ষণ পর একজন ছেলে চুপিসারে উপস্থিত হলো তুর্যর ঘরে, তাদের মধ্যে কথোপকথন হলো কিছুক্ষণ। এরপর তুর্য বেরিয়ে যায় ঘর থেকে আর ছেলেটি পরিকল্পনা অনুযায়ী ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। আহমেদ মঞ্জিলের সকলে প্রায় হিয়ার বাড়ি থেকে আসা মেহমানদের ভালোভাবে আপ্যায়ন করতে ব্যস্ত। আসিফ আহমেদ ও না পেরে সকলের সঙ্গে যোগদান করেছেন, নয়তো তার সম্মানহানি হবে। হিয়ার পরিবারের অধিকাংশ লোকেরাই জানতেন না আসিফ আহমেদের বাড়িতেই বউ হয়ে এসেছে হিয়া। স্বাভাবিকভাবেই সবাই চমকায়, কিছু কিছু আত্মীয় তো এটা জানার পর মনে মনে হিয়াকে নিয়ে হিংসায় জলে পড়ে যাচ্ছে। সব কিছু বেশ উপভোগ করছে তানিশা। না, তার কোনো প্রকার কষ্ট হচ্ছে না। বরং তুর্যকে ফাঁসানোর পথটা আরও 20% হলেও সোজা হয়ে গেছে তানিশার জন্য। সবার খাওয়া দাওয়া শেষে তানিশা নাজমা খাতুনকে বলে। হিয়া কোথায় আন্টি? ওকে আপনি দেখেছেন? নাজমা খাতুন মুখ মুছতে মুছতে বললেন। ওকে দেখে আর লাভ নেই, খেতে এসেছো, খাওয়া শেষ, বাড়ি যাও। নাজমা খাতুনের এহেন কথায় তানিশার প্রচুর রাগ হলো, সে আর কিছু না বলেই উঠে চলে গেল বাড়ির ভেতরের দিকে। ডাইনিং এর ঘর ছেড়ে বাড়ির ভেতরের দিকে এসে কাউকে দেখতে পেল না তানিশা, অবশ্য হিয়াকে বাদে সবাইকেই তানিশা ওখানে দেখেছে। তাহলে হিয়া কোথায়? তুর্য আবার ওর কোনো ক্ষতি করেনি তো? হঠাৎই কিছু একটা পড়ার শব্দ শুনে তানিশা ছুটে গেল সেই দিকে। শব্দটা তুর্যর ঘর থেকেই এসেছিল। তানিশা তুর্যর ঘরে প্রবেশ করা মাত্রই ঘরের দরজা আচমকা বন্ধ হয়ে যায়। ঘরের বাতিগুলো আগে থেকেই নেভানো ছিল, হঠাৎই তানিশার অনুভব হয় তার গলায় কেউ অতি ধারালো বস্তু ধরে রেখেছে। তানিশার শরীর মুহূর্তেই শিউরে উঠল, কি হচ্ছে এসব? ঘর জুড়ে ঘোর অন্ধকার, তানিশা কাঁপছে থরথর করে। বাড়ির সকলে অতিথিদের সঙ্গে ব্যস্ত, হিয়া কোথায় তাও জানা নেই তার। কিন্তু তানিশার গলায় যে এই মুহূর্তে ছুরি ধরে কেউ দাঁড়িয়ে আছে সে বুঝতে খুব একটা দেরি হলো না তার। এক চুল ও নড়লে জানে মেরে দিব। তানিশা ভয়ে ঢক গিলে নিজেকে সামলে বলল। কে? কেন? কে আপনি? তা কিছুক্ষণ পরেই বুঝাবো তোকে। শান্ত স্বরে আওড়ালো আতারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মনকারী। তানিশা কিছু বুঝার আগে সেই আগন্তুক ব্যক্তি তানিশার গলা শক্ত করে চেপে ধরে নিজের বাহুতে। তানিশা কয়েকবার নিজেকে বাঁচানোর চেষ্টা করে, চিৎকার দিতেও চেষ্টা করে, কিন্তু তা আর সম্ভব হয় না। সেই আগন্তুক যথেষ্ট শক্তিশালী,
তানিশাকে এক হাতে তুলে দূরে ছুঁড়ে ফেলারও ক্ষমতা রাখে সে। তানিশা আপ্রাণ চেষ্টা করছে তার বাহু থেকে নিজেকে ছাড়ানোর, ক্রমশ দম বন্ধ হয়ে আসছে তার। আগন্তুক নিজের ফোন বের করে তুর্যকে একটা টেক্সট পাঠায়। তানিশা ইতিমধ্যে শ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়েছে। আগন্তুক তানিশাকে নিজের বাহু থেকে মুক্তি দিতেই তানিশা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝেতে। শয়তানি হাসি খেলে গেল আগন্তুকের ঠোঁটের কণে, কিছুক্ষণ পর ঘরের সমস্ত আলো জ্বালিয়ে দিল সে। মা, আমার সাথে একটু আসবে? হঠাৎই সবার সামনে বলল তুর্য। নাদিরা তাবাস্সুম হঠাৎই ছেলের এহেন কথায় কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন। কেন, কিছু হয়েছে? তুর্য কিছুটা চিন্তিত হবার ভান করে বলল। একটু কথা আছে, প্লিজ। নাদিরা তাবাস্সুম হ্যাঁ সূচক ইশারা করে সবার উদ্দেশ্যে বললেন। আমার ছেলের জন্য আমি দুঃখিত, আপনারা বসুন, আমি একটু আসছি। এই বলে তিনি তুর্যর সঙ্গে বেরিয়ে এলেন সেখান থেকে। তুর্য কিছুটা দূরে এসে দাঁড়ায়, নাদিরা তাবাস্সুম রাগ দেখিয়ে বলেন। তোর কি কোনোদিন মাথায় বুদ্ধি হবে না? মানছি তোর আমার সাথে জরুরি কথা থাকতে পারে, তাই বলে এখনই তা বলতে হবে? হিয়াকে দেখেছ? ও তো ছাদে গেছে, মেহমানদের সামনে আসবে না ও। আমি কিছুক্ষণ আগে দেখে এলাম, হিয়া নেই ওখানে। মানে? কিছুটা বিরক্ত হয়ে বললেন তিনি। তুর্য নির্লিপ্ততা ভাবে বলল, এই বিয়েতে হিয়ার কোনো মতোই ছিল না মা। ও শুধু নিজের বাবাকে বাঁচাতে বিয়েতে রাজি হয়েছে। এইসব তুই কি বলছিস তুর্য? হতভম্ব হয়ে বললেন তিনি। তুর্য মৃদু হেসে বলল, তাই বলছিলাম আমার সাথে এসো, ওকে খুঁজতে হবে। যদি বাড়ি থেকে পালায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। নাদিরা তাবাস্সুম কিছুক্ষণ নীরবতা পালন করে চলে গেলেন বাড়ির ভেতরের দিকে। তুর্যর ঠোঁটে শয়তানি হাসি, আপাতত সব পরিকল্পনা মাফিকই হচ্ছে। ছাদের রেলিং ধরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে হিয়া। পরনে জরির কাজ করা কালো শাড়ি, চুলগুলো খোলা। ছাদে নানান ফুল গাছ দেখে বেশ ভালোই লেগেছে তার। আজ অলিমাতে ওর বাড়ির অনেকেই আসবে। কিন্তু হিয়া নিজের মুখ দ্বিতীয়বার তার বাড়ির কাউকে দেখাতে চায় না। আর যাই হোক, এত বড় ধোঁকা কখনো সে আশা করেনি নিজের পরিবার থেকে। সে যদি আগেই কোনো ভাবে জানতে পারত যে তুর্যর সঙ্গেই তার বিয়ে হচ্ছে, তাহলে কি আদেও এই বিয়েটা হতো? হিয়া কি সব জানার পরেও এই বিয়েতে সম্মতি দিত? নিশ্চয়ই না। কিন্তু তার বাবা? হিয়া সব জানার পরেও কেন এখনো চুপ আছে? কেন সে তুর্যর বিরুদ্ধে এখনো কিছু করছে না? এই সব কিছুর উত্তর একটাই, তার বাবাকে বাঁচানোর এই একটা মাত্রই পথ ছিল। কিন্তু হিয়া কি আদেও পারবে তুর্যকে মেনে নিতে? এই সব প্রশ্নের উত্তর জানা নেই হিয়ার। তার মাথায় শুধু তারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন হতত্তা চিন্তা ঘুরছে। অন্যায়ের কাছে পরাজয় স্বীকার করার চেয়ে মৃতারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্নই বরং শ্রেয়। হিয়া ছাদের রেলিং এর উপর উঠে দাঁড়ালো। উপর থেকে নিচে তাকিয়ে হতাশ হলো হিয়া। সাতারা চিহ্ন লাতারা চিহ্ন র। এখান থেকে লাফালে তো কুত্তাও মতারা চিহ্ন র তারা চিহ্ন বে না ধুর। নাদিরা তাবাস্সুম পুরো বাড়ি জুড়ে খুঁজে চলেছেন হিয়াকে, এই দিকে তুর্য ও খোঁজার নাটক করছে। আগন্তুকের পাঠানো সেই বার্তা অনুযায়ী সে তুর্যর শিখিয়ে দেওয়া মতো হিয়াকে ধরে ফেলেছে। এখন বাকি কাজ তুর্যর, সে প্রস্তুত। তুর্য সুযোগ বুঝে ধীর পায়ে হেঁটে গিয়ে হঠাৎই ঘরের দরজা খুলে চিৎকার করল। তুর্যর চিৎকারে নাদিরা তাবাস্সুম ভয় পেয়ে দৌড়ে এলেন সেখানে। তুর্য ভেতরে না তাকিয়েই বলতে লাগল, একটা তারা চিহ্ন রি তারা চিহ্ন তারা চিহ্নহীন মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ে দিলে গো মা, শেষ পর্যন্ত আমার ঘরের ভেতরেই আমার বউ পর পুরুষ নিয়ে। তুর্যর নেকা কান্না শেষ হবার আগেই নাদিরা তাবাস্সুম সপাটে একটা চর বসিয়ে দিলেন তুর্যর গালে। তুর্য নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় মেঝেতে। নাদিরা তাবাস্সুম রেগে ঝাড়ু আনতে চলে যান সেখান থেকে। ইতিমধ্যে চেঁচামেচি শুনে মেহমানরা সেখানে হাজির হয়েছে। তুর্য কিছু বুঝতে পারল না ব্যাপার কি। তার মা এমনটা করলেন কেন? তুর্য নিজেকে সামলে উঠে দাঁড়াতেই চোখে পড়ে হিয়াকে। হিয়া এই দিকেই এগিয়ে আসছে। তুর্যর মাথায় যেন বাজ পড়ল সাথে সাথে। ওটা যদি হিয়া হয়, তাহলে ঘরে কে? তুর্য কিছু বুঝে ওঠার আগেই সপাটে ঝাড়ু দিয়ে বাতারা চিহ্ন রি দিলেন নাদিরা তাবাস্সুম। হঠাৎই সামনে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় হিয়া। মেহমানরাও চমকান এহেন কাণ্ডে। তুর্য মা তারা চিহ্ন খেতে খেতে নাদিরা তাবাস্সুমের পা ধরে বলল, ভুল হয়ে গেছে। আমার মান সম্মান ধুলোয় মেশাবার জন্য এসব তুই করিয়েছিস তাই না? তোকে আজ আমি আস্ত রাখব না। তানিশাকে হিয়া মনে করে ধরা সেই আগন্তুক ব্যক্তি আর কেউ নয়, তাদের স্টার গ্যাং এর এই এক মেম্বার সোহেল। নিজের করা ভুল এবং ঘটনা বিগড়ে যেতে দেখে সোহেল সুযোগ বুঝে ঘর থেকে চুপি চুপি বের হতে নিলেই নাদিরা তাবাস্সুম তাকেও ধরে ঝাড়ু দিয়ে দিল কয়েকটা।
তুর্য আর সোহেল কিছুক্ষণ পরপরই ক্ষমা চাইছে। ইতিমধ্যে তানিশারও জ্ঞান ফিরেছে। তানিশা ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই এমন কাণ্ড দেখে হতবাক হলো। থামো, আমার বাড়িতে কি হচ্ছে এইসব? ধমকের স্বরে বললেন আসিফ আহমেদ। এবার সবার নজর গেল আসিফ আহমেদের দিকে। এতক্ষণ সবাই তুর্যর মাতারা চিহ্ন খাওয়ার কমেডি শো দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে নাদিরা তাবাসসুমকে থামাতে কারোর মনেই নেই। আসিফ আহমেদের গলা শুনেই যেন সবাই হঠাৎ কেঁপে উঠল। ঘরে এতক্ষণ চলা ঝামেলার হট্টগোল থেমে গেল এক নিমিষে। নাদিরা তাবাসসুম থমকে গেলেন, ঝাড়ুটা মাঝপথেই থেমে রইল তার হাতে। তুর্য হাঁপাচ্ছে, সোহেল চুপচাপ দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়েছে আর তানিশা হকচকিয়ে এক পাশে ঠায় দাঁড়িয়ে। এত চিৎকার চেঁচামেচি করছো কেন? নিজের মান বাঁচাতে গিয়ে তোমার ছেলের অপমানকেই তো প্রকাশ করে দিলে তুমি। নাদিরা তাবাসসুম নিজের রাগ নিয়ন্ত্রণ করে বললেন, তোমার ছেলে অযথা একটা মেয়েকে দোষী বানানোর চেষ্টা করেছে। আর সেই মেয়েটি আর কেউ নয়, তার নিজেরই স্ত্রী। অনেক প্রশ্রয় দেওয়া হয়েছে ওকে, তুমি দয়া করে আজ ওর অন্যায়কে সমর্থন করতে এসো না। হিয়া মাথায় ঘোমটা দিয়ে এগিয়ে এলো। তানিশা পরিস্থিতি সামলাতে বলে উঠল, আঙ্কেল, আমি হিয়াকে খুঁজতে খুঁজতে তুর্যর ঘরে চলে এসেছিলাম, হঠাৎই আমাকে মুখ চেপে ধরা হয়েছিল, আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছি না এসব কেন হলো। আসিফ আহমেদ তাকালেন সোহেলের দিকে, চোখে ভয়ানক রাগ। তুমি তুমি এখানে কি করছো? তোমার মতো চরিত্রহীন ছেলের জায়গা এখানে নেই। এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। সোহেল কিছু না বলে মাথা নিচু করে দ্রুত চলে যায় সেখান থেকে। যথেষ্ট মাতারা চিহ্ন খেয়েছে আজ, আর খাওয়ার ইচ্ছা নেই। আসিফ আহমেদ ঘুরে দাঁড়িয়ে তুর্যর দিকে তাকিয়ে বললেন, তোমার মাথায় কি সামান্য বুদ্ধি নেই? বিবেক নেই? তুমি কোনো কিছু নিশ্চিত না হয়েই কিভাবে একজনকে দোষারোপ করলে? তুর্য মাথা নিচু করে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি ভেবেছিলাম হিয়া। চুপ, আর একটা কথাও আমি শুনতে চাই না। ইতিমধ্যে মেহমানরা সমালোচনা শুরু করে দিয়েছে, অনেকেই হাসাহাসি করছিল এতক্ষণ। কেউ কেউ তুর্যর মাতারা চিহ্ন খাওয়ার দৃশ্য মোবাইলে ভিডিও করেছে। আসিফ আহমেদ সবার কাণ্ড দেখে গম্ভীরভাবে বললেন, সবাইকে ধন্যবাদ, আপনারা ঘটনাস্থলে এসে আমাদের সম্মান বাড়িয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনুগ্রহ করে আপনারা বিদায় নিন। হাসপাতালের দীর্ঘ করিডোর ধরে নীরবে হেঁটে চলেছে ঈশান এবং আশরাফ। আজ দুজনেই বেশ চুপচাপ, করিডোরের শেষ প্রান্তে এসে থামল তারা। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ঈশানই প্রথম বলে উঠল, আজ তো বাড়ি ফিরছেন, কেমন লাগছে? আশরাফ ঈশানের দিকে তাকালো। গভীর আর ক্লান্ত দুটো চোখের ভেতর কিছু একটা লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে চলেছে সে। ঈশান তার মলিন মুখমণ্ডল দেখে মৃদু হাসল। আমার 7 বছরের ক্যারিয়ারে কখনো কোনো রোগীকে মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে দেখিনি, আপনিই প্রথম। কথাগুলো শুনেও আশরাফ কিছু বলল না। ঈশানের দিকে তাকাতেই তার হাতের দিকে দৃষ্টি গেল আশরাফের, কনুই থেকে কবজি অবধি ব্যান্ডেজ জড়ানো। আপনি ঠিক আছেন তো? খানিকটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আশরাফ। ঈশান মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়াল। থাকি, আবার কখনো কখনো ঠিক থেকেও ঠিক থাকি না। তাই আমাকে এই প্রশ্ন না করাই ভালো বোধ হয়। এমন জবাব পেয়ে থমকে যায় আশরাফ। ঈশানের কথার ধরনেই এমন যে, কেউ কি জবাব দিবে? তা ভেবে পাওয়া মুশকিল। সেখানে আর কি বা বলবে আশরাফ? ঈশান চোখ সরিয়ে নিয়ে বাইরের দিকে তাকালো। সামনেই হাসপাতালের পেছনের দিকের গেট, এখান দিয়ে তেমন কেউ যাতায়াত করে না। আজও করছে না, তাই এদিকেই আশরাফকে নিয়ে এসেছে ঈশান, কারণ এদিকটায় ভিড় নেই বললেই চলে। আজ কেন যেন আশরাফের মনটা বেশ ভারী হয়ে আছে, অজানা সেই গুমোট কষ্টটা ঈশান ঠিকই পড়ে নিয়েছিল তার চোখে। মানুষের মন কিভাবে ভালো করা যায়, সেটা হয়তো জানে না ঈশান। তবে, মানুষের চোখ দেখে মনের খবর পড়ে নিতে খুব ভালোই জানে সে। আজ সকাল থেকে আপনাকে কেমন যেন লাগছে, মনটা খারাপ দেখাচ্ছে। ব্যাপারটা বুঝলাম না। আশরাফ দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকালো। আপনি কিছু মনে না করলে, কোনো একদিন ব্যস্ততা শেষে, শহরের কোনো ক্যাফেতে বসব। সেদিন না হয় আমি সব কথা খুলে বলবো। ঈশান তার চিরচেনা উজ্জ্বল হাসি নিয়ে উত্তর দিল, অবশ্যই, কেন নয়? ঠিক তখনই হাসপাতালের পেছনের গেটের সামনে এসে থামল একটা গাড়ি। কিছুক্ষণ পর আশরাফের মা বাবা নামলেন। আশরাফের মা এক প্রকার দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোর শরীরটা এখন কেমন লাগছে? মমতায় ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। আমি ঠিক আছি, মা।
আশরাফ হালকা হেসে বলল। মুহূর্তেই আশরাফের মাতাকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর ছেলের কপালে আলতো করে একটা চুমু দিলেন তিনি। ঈশান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল মা ছেলের দিকে। অজান্তেই অতীতের সেই সব স্মৃতি তার মনের দরজায় কড়া নাড়ল। আজও ভুলতে পারেনি সে, যার জন্য নিজের প্রাণ পর্যন্ত উজাড় করে দিতে চেয়েছিল ঈশান। হঠাৎই তার মনে পড়ে সেই একরত্তি কণ্ঠস্বর। আমার ঈশান তার প্রতিশ্রুতি ভাঙেনি। বড় ডাক্তার হয়ে ফিরে এসেছে। ঈশানের ধ্যান ভাঙে আশরাফের কণ্ঠে। চলুন, আমার মা বাবার সঙ্গে আপনাকে আবার পরিচয় করিয়ে দিই। স্মৃতিচারণ থেকে বের হয়ে মৃদু হাসল ঈশান। অবশ্যই। আশরাফ ঈশানকে নিয়ে এগিয়ে যায়। আশরাফ তার বাবা আর মায়ের সামনে এসে দাঁড়িয়ে ঈশানকে দেখিয়ে বলে, উনি হচ্ছেন কার্ডিওলজিস্ট ডা ঈশান চৌধুরী, ইনিই আমার সবকিছু সামলে রেখেছেন এই কদিন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমার জানা নেই ডাক্তার সাহেব, আপনি সেদিন আমার ছেলেকে রতারা চিহ্ন তো না দিলে জানি না কি হতো। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন তিনি। ঈশান বিনয়ী হাসিতে জবাব দিল, ওকে আমি নিজের ভাইয়ের মতোই দেখেছি। ওর জন্য যা করেছি, আমার কর্তব্য মনে করে করেছি। আশরাফের বাবা মৃদু হেসে হাত বাড়িয়ে বললেন, আপনার মতো মানুষরাই এই সমাজের গর্ব, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ হালকা কথাবার্তার পর আশরাফ এবার বিদায় নিতে চাইল। গাড়ির দরজায় দাঁড়ানো অবস্থায় ঈশান নিজের পকেট থেকে একটা কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিল। এটা রাখো, কোনোদিন কোনোভাবে আমার প্রয়োজন হলে কোনো দ্বিধা না করে যোগাযোগ করবে। আশরাফ কার্ডটা হাতে নিয়ে ঈশানের দিকে তাকিয়ে হেসে বলল, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রেখো। শেষবারের মতো সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে ঈশান বিদায় জানালো আশরাফকে। আশরাফদের গাড়িটা হাসপাতালের গেট ছেড়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঈশান তাকিয়ে রইল কিছুক্ষণ। স্যার, লাঞ্চের জন্য যাবেন? ঈশান ঘুরে তাকায়, হাসপাতালের একজন স্টাফ দাঁড়িয়ে রয়েছেন সেখানে। ঈশান মাথা নাড়ল। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। হাসপাতালে ঢুকে স্টাফের সঙ্গে করিডোর ধরে হাঁটতে শুরু করল ঈশান। হঠাৎই তার ফোনে একটি বার্তা এলো। ঈশান হাঁটতে হাঁটতে ফোন বের করে দেখল সিমরান তাকে একটি বার্তা পাঠিয়েছে। তাতে লেখা, বাইপাস সার্জারির জন্য মোট কত টাকার প্রয়োজন আছে ডাক্তার? বার্তাটি পড়ে ঈশান মুচকি হাসি হাসল। নিজের মনে মনে আওড়ালো, ফাইনালি। হাঁটতে হাঁটতেই মেসেজের উত্তর টাইপ করতে করতে ঈশান মৃদু হাসি মুখে সামনে তাকালো। করিডোরের আলোয় ঝিলিক খেল তার চোখের গভীরে লুকিয়ে থাকা একটু প্রাণ বাঁচানোর আশার। আন্ডারস্কোর ঢাকা টি এস সিসিটি কলেজ। কলেজের ব্যস্ত সকালে ভিড়ের মধ্যে হঠাৎ করেই থামল চকচকে কালো রেঞ্জ রোভার ভেলার গাড়ি। দরজা খুলেই একসাথে গাড়ি থেকে নামল হিয়া এবং তুর্য। ক্যাম্পাসের সকলে বিস্মিত হয়ে তাকালো সেই দিকে। হিয়ার পরনে সাধারণ সেই কলেজ ইউনিফর্ম, তুর্যও তার ব্যতিক্রম পরেনি। দুজনের হাতে বই খাতা, চেহারায় বিরক্তি স্পষ্ট। হিয়া এবং তুর্য দুজন পাশাপাশি কলেজের গেট পেরিয়ে ঢুকতেই আশেপাশের ছেলেমেয়েরা ফিসফিস করতে শুরু করল। ওরা একসাথে, এটা কিভাবে হলো? তুর্য আর হিয়া দুজন একসাথে আসলো? কলেজ করিডোরে পৌঁছাতেই তুর্য হিয়াকে দাঁড় করিয়ে হালকা ঝুঁকে রুক্ষ কণ্ঠে বলল, শোন, কলেজ শেষ হবার পর কোনো ফালতু ঘোরাঘুরি করবি না। সোজা গেটের সামনে এসে দাঁড়াবি। আর যদি বিয়ের ব্যাপারে কাউকে বলেছিস এমন একটা কথাও যদি আমার কানে আসে, খবর আছে। তুর্য আশেপাশে একবার দেখে নিয়ে হিয়ার হাত শক্ত করে চেপে ধরে বলল, যতক্ষণ মুখটা বন্ধ রাখবি ততক্ষণ বাঁচবি, বুঝলি? হিয়া তুর্যর চোখে চোখ রাখে, তারপর ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য মাখা হাসি হেসে কোনো জবাব না দিয়েই পাশ কাটিয়ে হেঁটে চলে যায়। হিয়ার এমন ব্যবহারে তুর্য নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চারপাশের কোলাহল তার কানে পৌঁছালেও যেন কোনো শব্দ শুনতে পায় না তুর্য। হিয়া করিডোরের ভিড়ের ভেতরে মিলিয়ে যেতে যেতে একবারের জন্যও ফিরে তাকায়নি তুর্যর দিকে। তুর্য মৃদু ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল, আইসে আমার নৌটানকি রে। তুর্য কোনো ভ্রুক্ষেপ না করে হাত গুটিয়ে সোজা নিজের ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করে। ক্লাসরুমে গিয়ে ঢুকতেই তুর্যর কানে এলো উল্লাস আর অট্টহাসির শব্দ। কিছু ছেলে হাসানকে ঘেরাও করে বসে আড্ডা দিচ্ছে। তুর্য চুপচাপ গিয়ে এক কোণে দাঁড়িয়ে তাদের কথা শুনতে শুরু করল। হাসান হাসতে হাসতে বলে উঠল, আর বলিস না ভাই, ওই দিন ক্লাবে তুর্য মা তারা চিহ্ন তা তারা চিহ্ন লহয়ে ভাই পড়েছিল ম তারা চিহ্ন রা তারা চিহ্ন রমতো, আহারে। একটা ছেলে সোহেলের দিকে তাকিয়ে বলল, আর তুমি কি করছো মিয়া? তুমি তো হুসে ছিলা, আর জাতির ভাবি তানিশাও ছিল। সাথে সাথে সবাই হো হো করে হেসে ওঠে। হাসানের গলায় অহংকার আর জোরে হেসে ওঠার শব্দ যেন তুর্যর উপস্থিতিকে আড়াল করতে চাইল। তানিশা আর হাসান। তুর্য ঠায় দাঁড়িয়ে রইল,
চোখ দুটোতে যেন আগুন জ্বলছে তার। তখনই হাসান হেসে পাশ ফিরে তাকাতেই তুর্যকে দেখল। তুর্য সোজা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখে আগুন জ্বলা দৃষ্টি। হাসানের মুখের হাসি মুহূর্তেই ফিকে হয়ে গেল, বাকিরাও তুর্যকে দেখে মুহূর্তেই চুপ হয়ে যায়। তুর্য হালকা ভ্রু কুঁচকে একটা চেয়ার টেনে টেবিলের পাশে বসল। সোজা হাসানের চোখে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, হাসান, সেদিন তুই তানিশার সাথে ছিলি? হাসান বিন্দুমাত্র দ্বিধা না করে অহংকারের সহিত জবাব দিল, হ্যাঁ, তুই তো মা তারা চিহ্ন তা তারা চিহ্ন ল হয়ে পড়েছিলিস, ও পুরো 2 ঘন্টা আমার সাথেই ছিল। চারপাশে ছেলেগুলো চুপচাপ তাকিয়ে আছে তুর্যর দিকে। তুর্য ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ফুটিয়ে টেবিলে হাত ঠুকে বলল, ভালো, খুব ভালো। হঠাৎই সোহেল অন্য মনস্ক হয়ে বলল, হিয়াকে আমার আগে থেকেই বেশ ভালো লাগে। শ্যামলা হলেও দেখতে জোস। কোনো একদিন নিয়ে আসিস, এমনিতেও। সোহেলের কথা শেষ হবার আগেই তুর্য আচমকা ওর শার্টের কলার ধরে চেঁচিয়ে বলল, মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আমার জিনিসের উপর অন্য কারোর নজর আমি বরদাস্ত করব না। মুহূর্তেই শুরু হয়ে যায় দুজনের মাঝে ধস্তাধস্তি। তুর্য সোহেলকে প্রায় তারা চিহ্ন হত করে ফেলল। অবশেষে অনেক জোরাজোরির পরে হাসান তুর্যকে থামাতে সক্ষম হয়। ঠিক তখনই কলেজের বেল বেজে উঠল। হাসান তুর্যকে শান্ত করে বলল, নিজের বেঞ্চে গিয়ে বসো, ক্লাস শুরু হয়ে গেছে। তুর্য নিজেকে সামলে নিয়ে হাসানের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওকে হালকা ধাতারা চিহ্ন কা দিয়ে বলল, তোরা কর তোদের ক্লাস, আমি আজ কোনো ক্লাস করব না। কেন রে ভাই? কারণ এখানে ক্লাসের বেল বেজেছে ঠিকই, কিন্তু আজ আরেকজনের জন্য বেল বাজিয়ে দিতে হবে আমার। ক্লাসের সবাই একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকায়, কেউ বুঝে উঠতে পারে না তুর্যর এই কথার অর্থ কি। তুর্য হাত দুটো মাথার পেছনে ঠেস দিয়ে ব্যায়ামের মতো ভঙ্গিমায় পিঠ সোজা করল। তারপর মুচকি হেসে বলল, হা, সময় হলে সব বুঝিয়ে দিব সোনারা। তারপর হঠাৎ হাসানের পকেট থেকে সি তারা চিহ্ন গা তারা চিহ্ন রে তারা চিহ্ন টের প্যাকেট বের করে নিয়ে খেলাচ্ছলে ঘুরাতে ঘুরাতে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো তুর্য। ধীরে ধীরে করিডোর পেরিয়ে ক্যাম্পাসে গিয়ে এক জায়গায় এসে দাঁড়ায় তুর্য। আপাতত চারপাশে কেউ নেই, ঠোঁটের কোণে ভিলেনসুলভ হাসি নিয়ে তুর্য নিচে তাকিয়ে আপনমনে আওড়ালো, আমার বাচ্চা তোর পেটে তাই না রে তানিশা? এখন তোর এমন হাল করব, যে এই তুর্যরে জন্মের ভুলাও ভুলতে পারবি না। নিঃশ্বাস নিতে গেলেও তুই আমার নাম উচ্চারণ করবি। অনেকটা সময় পেরিয়ে যায়, তুর্য এখনো দ্বাদশ শ্রেণীর বাহিরেই দাঁড়িয়ে। পণ করেছে আজ কলেজ শেষ হওয়া অবধি সেখানেই দাঁড়িয়ে থাকবে সে। কারণ হিয়াকে রেখে তুর্য কোনোভাবেই বাড়ি যেতে পারবে না, আর না ওকে এখন ক্লাস থেকে বের করে আনতে পারবে। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই বেচারার। স্বভাবে তুর্য পুরাই অধৈর্য, কিন্তু সে প্রতিশোধের নামে বিয়ে নামক চাপাকলে ফেসে গেছে, এখন তো ধৈর্য ধরতেই হবে। বেচারা তুর্য অপেক্ষা করতে করতে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। 2 ঘন্টা হতে চলল। ইতিমধ্যে দেখতে দেখতে ঘড়ির কাঁটা বিকেল রাত 3টে বেজে 3 মিনিট ছুঁয়েছে। তুর্যর শান্তির ঘুম আর বেশিক্ষণ হলো না, বেজে উঠল অশান্তির ঘণ্টা। আজকের অন্তিম ক্লাসের ঘণ্টা। ঠং ঠং করে পিয়ন ঘণ্টা বাজাতেই তুর্য আতঙ্কে ঘুম ভেঙে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ে। আচমকা উঠে দাঁড়ানোর জন্য তুর্যর মাথায় হঠাৎ যন্ত্রণা করা শুরু হয়। তুর্য মাথা ধরে বলে, হাতারা চিহ্ন লাতারা চিহ্ন র ঘরের হাতারা চিহ্ন লা। তোর বউ তোর মাথায় ঘণ্টা বাজাইব ইনশা আল্লাহ। তুর্য নিজেকে কোনোমতে সামলে হিয়াকে ডাকার জন্য ঘুরতেই হঠাৎই একটি মেয়ের সঙ্গে ধাতারা চিহ্ন কা লাগে। তুর্য ধুম করে উপর হয়ে পড়ে যায় মেঝেতে। এই কানিরে আসডমিশন দিছে যে হাতারা চিহ্ন লাতারা চিহ্ন র। হেই হাতারা চিহ্ন লাতারা চিহ্ন র মাইরে বাপের 14 গোষ্ঠী। মেয়েটি এই কথা শুনে সুযোগ বুঝে জোরে তুর্যর পায়ে একটা লাতারা চিহ্নথি মেরে দৌড় দেয়। তুর্য নিজেকে সামলে দ্রুত উঠে পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কে করেছে তাকে খুঁজে আর সময় নষ্ট করতে ইচ্ছে করল না তুর্যর। তুর্য ঘুরে আশেপাশে তাকালো। ইতিমধ্যে অনেকে ক্লাস ছেড়ে বেরিয়ে গেছে হিয়া বাদে। তুর্য আরও কিছুক্ষণ অপেক্ষা করে, এই বুঝি হিয়া বের হলো। কিন্তু হিয়া বেরোয় না। তুর্য এবার কিছুটা রেগে দ্রুত পায়ে ক্লাসে গেল। সবাই বেরিয়ে গেলেও হিয়া লাস্ট বেঞ্চে বসে এখনো নিজের বই গুছাতেই ব্যস্ত। তুর্য এদিক ওদিক তাকিয়ে হিয়ার কাছে গিয়ে ব্যাগ কেড়ে নিয়ে বলল, কাজকর্মে এত ঢিলা কেন? কচ্ছপ নাকি? তুর্যর কথা হিয়ার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেল। তুর্য সেদিকে খেয়াল না দিয়ে হিয়ার বইপত্র দ্রুত ব্যাগে ঢুকায়। ঢুকানো শেষ হলে চেইন আটকে ব্যাগ নিজের কাঁধে নিয়ে নিল তুর্য। হিয়া এক দৃষ্টিতে ব্ল্যাকবোর্ডের দিকে চেয়ে আছে। তুর্য কি করছে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার।
তুর্য হিয়াকে কয়েকবার ডেকেও কোনো সাড়া না পেয়ে জোরে হিয়ার হাত ধরে টেনে ওঠায়। ছাড় আমার হাত, আমি কোনো জিনিস ছাড়ার জন্য ধরি না, চল। তুর্য জোর জবরদস্তি হিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে, হিয়া নিজের হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। করিডোরে আসতেই সবার চোখ যায় ওদের দিকে, শুরু হয়ে যায় অনেকের কানাঘুষা। দুটো মেয়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই তুর্য শুনতে পায়, আমাদের মতো সুন্দরীদের ফেলে এমন কালিরে বস্তার মতো টেনে নিয়ে যাচ্ছে কেন? ওর রুচি এত খারাপ। তুর্য ঘুরে মেয়েটার গালে সজোরে একটা তারা চিহ্ন পপ তারা চিহ্ন রমারে, মেয়েটি ভারী অবাক হয়। এটা কি করলে? এইটা যথেষ্ট না? এখন কি তোর চুলের তারা চিহ্নটি ধরে কলেজ থেকে বাইর করব? মেয়েটি দাঁত কটমটিয়ে তুর্যর দিকে তাকিয়ে বলে, আমরা কিছু করলে আমাদের তো কোনো ছাড় দেওয়া হয় না, আর একমাত্র হিয়া কিছু করলে সব সহ্য করে নেওয়া হয়, কেন? তুর্য সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, সবাই কান খুলে শুনে নাও, হিয়া আমার আপন খালাতো বোন। ওকে আমি ছোট বোনের মতো জানি, আমাদের নিয়ে যদি দ্বিতীয়বার আমি কোনো খারাপ মন্তব্য শুনি তাহলে সবার খবর আছে। এই কথা শুনে সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো, হিয়া তুর্যর কাজিন। এই কথা এতদিন কেন জানতে পারেনি কেউ? তুর্য সবাইকে উপেক্ষা করে হিয়াকে নিয়ে সোজা চলে যায়। তুর্যর কথা শুনে ইতিমধ্যে হিয়ার মাথায় আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচের মাটি সরে গেছে, শুধু এখন মাটির নিচে ঢুকে যাওয়া বাকি। কলেজ গেটের কাছাকাছি আসতেই হঠাৎ একটা বড় গাড়ি এসে থামল বাহিরে, তুর্য গাড়ি দেখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে সেখানে। হিয়া কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার চিন্তা ভাবনা আপাতত মঙ্গলগ্রহে বসবাস করছে। তুর্য তারা চিহ্ন অতারা চিহ্ন তান হলেও এমন কিছু যে করবে তা স্বপ্নেও ভাবেনি হিয়া। শেষ পর্যন্ত বউকে খালাতো বোন বলে সম্বোধন করেছে। তুর্য বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, কোন তারা চিহ্ন তারা চিহ্ন গাড়ি চালাস? এইটা কি পার্কিং এর জায়গা? সরা তোর গাড়ি। হঠাৎ গাড়ির দরজা খুলে নামল অহনা, পরনে সুন্দর কারুকাজ করা কালো রঙের সালোয়ার কামিজ, হাতে ব্রেসলেট, কানে সিলভার কালারের ঝুমকা, শ্যাম্পু করা চুল বাতাসে উড়ে এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। চোখে কালো সানগ্লাস, পুরো বাংলা সিনেমার নায়িকা লাগছে। তুর্য অহনার ঠোঁটের দিকে তাকালো, হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এবং মসৃণ ঠোঁট দেখে হুঁশ হারায় তুর্য। পরক্ষণেই তুর্য হাত ছেড়ে দেয় হিয়ার, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অহনার দিকে। অহনাও ইতিমধ্যে খেয়াল করেছে তুর্যকে। তুর্য ভাই না আপনি? অহনার কথায় তুর্যর ঘোর কাটে। আমাকে চেনো কিভাবে? আরে ভাইয়া আমি অহনা, আমাকে চিনতে পারেননি? তুর্য চমকায়, পা থেকে মাথা অবধি নিজের দৃষ্টি দিয়ে একবার পরখ করে নেয় অহনাকে। জোস, এহম, চিনতে পেরেছি। তো কেমন আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো, তোমার? এই তো চলছে দারুণ। উমম, পাশে ওই মেয়েটা কে ভাইয়া? তুর্য বিরক্ত হয়ে হিয়ার দিকে তাকিয়ে বলল, কাজিন, ছোট বোন একটা। ওহ, ভারী মিষ্টি তো দেখতে। নাম কি? হিয়া। নামটাও সুন্দর। নাইস টু মিট ইউ হিয়া, আমি অহনা, তুর্য ভাইয়ার বন্ধুর বোন। হিয়া নিজের কাপা হাত এগিয়ে হ্যান্ডশেক করল অহনার সঙ্গে। আচ্ছা ভাইয়া, আমি এখন যাচ্ছি, ভাইয়াকে নিতে এসেছিলাম। আমাদের বাড়ি চলে এসো কিন্তু। তুর্য খিলখিল করে হেসে বলল, নিশ্চয়ই। অহনা যেতেই তুর্য চোখ বন্ধ করে হেসে উঠল। হিয়া অপলক ভাবে তাকিয়ে মৃদু স্বরে আওড়াল, এটা কি করলেন আপনি মি? তুর্য আহমেদ, কেন করলেন? তুর্য বিরক্তি নিয়ে তাকালো। আমার ইচ্ছা, যা খুশি বলবো। তুই দেখার কেড়ে, চল, বাড়ি চল এবার। আমাদের বিয়েটা ধোঁকার ছিল, তাও আমি চুপ ছিলাম, মেনে নিয়েছি এই সম্পর্ক। শুধু আমার বাবার কথা ভেবে, আমার পরিবারের কথা ভেবে আপনাকে মেনে নিয়েছি আমি। বিয়েটা ভাঙ্গার জন্য হয় না, আপনি কেন নিজ ইচ্ছায় বিয়ে করেও আমাকে মেনে নেননি? কোন কারণে? যদি এমনটাই করার ছিল তাহলে বিয়ে কেন করেছেন আমায়? কেন মানুষের সামনে নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিতে হচ্ছে আপনার? কোন যুক্তিতে? উত্তর আছে। তুর্য আঙুল ফুটিয়ে বলল, বাংলা সিনেমার শাবানা মার্কা ডায়লগ, তারা চিহ্ন বন্ধ কর। এখন বাসায় চল, আমি যা করি তার পিছে কারণ থাকে। সময় হলে বুঝবি কেন বলেছি। আর কোনো ডায়লগ দিবি না। হিয়ার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠে, পরক্ষণেই তার মনে হয়, তুর্য দেখতে এত সুন্দর, তার তুলনায় আমি কিছুই না। তার সাথে কোনো অপ্সরাকেই মানায়, কোনো শ্যামবতীকে না। তাও কেন এই বিয়ে? কেন? তুর্য হিয়াকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করে, যেতে যেতে রাস্তায় টু শব্দটিও করেনি হিয়া। আহমেদ মঞ্জিলে পৌঁছে গাড়ি থেকে নামার আগে তুর্য বলে, আগামীকাল নিজের বাপের বাড়ি গিয়ে দুদিন থেকে আসিস, এরপর তোর বাবাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে।
হিয়া উৎসুক হয়ে বলে, সত্যি? তুর্য গাড়ির স্টিয়ারিং থেকে চাবি খুলতে খুলতে বলল, হুম, বিয়ের আগে যা যা বলা হয়েছে তা সবই হবে। 5 কোটি টাকা আর স্বর্ণের গয়না গাটি তোর মা পেয়ে গেছেন। বাড়িও লিখে দেওয়া হবে, আগামী সপ্তাহে বিদেশেও পাঠানো হবে তোর বাবার চিকিৎসার জন্য। সবই হবে, চিন্তা নেই। সবাই তো সব পাবে, আমি কি পাবো? তুর্য হিয়ার প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকে যায়। তারপর বলে, তোর বাবাকে সুস্থ দেখতে পারবি। উদ্ধৃতি চিহ্ন। আর কিছু না? তুর্য বিরক্তি নিয়ে বলে, জানি না, আমার চোখের সামনে থেকে যা। দুপুরের কড়া রোদের আলো এসে পড়ছে বাড়ির ছাদে। এখন প্রায় বেলা 11টার কাছাকাছি। নাজমা খাতুন রুটি বানানো শেষ করে নাস্তা সাজাচ্ছেন ডাইনিং টেবিলে। হৃদয় মন মরা হয়ে বসে রয়েছে চুপটি করে। নাজমা খাতুন ওর প্লেটে নাস্তা দিয়ে বললেন, স্কুলে কারোর সাথে ঝামেলা হয়েছে? হৃদয় কিছুক্ষণ চুপ থেকে না সূচক মাথা নাড়ে। নাজমা খাতুন আবার বললেন, বেশ কিছুদিন ধরে তোকে মন মরা দেখছি, ব্যাপার কি? মায়ের কাছে কি খুলে বলা যায় না? হৃদয় এবার কান্না জড়িত গলায় বলে, তুমি আপার কোনো খোঁজ নাও না কেন মামুনি? কতদিন হয়ে গেল আপাকে দেখিনি। তুমি আমাকে আপার কাছেও নিয়ে যাও না, আপাও আসে না। আপা কেমন আছে তাও জানি না। ছেলের মুখে হিয়ার কথা শুনে মুহূর্তেই রেগে গেলেন নাজমা খাতুন। ওই অলক্ষিণী মেয়ের কথা আর দ্বিতীয়বার যেন না শুনি তোর মুখে। বিদেয় হয়েছে তো হয়েছে, আর যেন তার চেহারা না দেখতে হয় আমাদের। হঠাৎই বাড়ির দরজায় করা খটকটানির আওয়াজ হয়। নাজমা খাতুন হৃদয়কে ধমকানো বন্ধ করে একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। এত বেলা করে আবার কে এলো? লোকজন আসার আর সময় পায় না নাকি? দরজা খুলতেই থমকে যান নাজমা খাতুন। সামনে হিয়া এবং তুর্য দাঁড়িয়ে। তুর্যর হাতে ছোট একটা লাগেজের দিকে তাকিয়ে ভয়ার্ত দৃষ্টিতে তুর্যর দিকে তাকালেন তিনি। মনে মনে আওড়ালেন, তাশরিফ কি হিয়াকে ফেরত দিতে এলো? আয় হায়, যদি তাই হয়, আমার থেকে কি সব টাকা পয়সা ফেরত নিবে? আমার টাকা আমার বাড়ি গাড়ির কি হবে? আল্লাহ গো! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু আল্লাহি ওয়া বারাকাতুহু আম্মাজান মেহেরবান। তুর্যর সশব্দের সালাম শুনে নাজমা খাতুন কিছুটা কেঁপে উঠলেন, কাপা কাপা কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তুর্য নাজমা খাতুনের ভয়ার্থ চোখ দেখে ঠোঁটের কোণে অতারা চিহ্ন তানি হাসি এঁটে বলল, দিনে দুপুরে জিন টিন দেখলেন নাকি আবার? এভাবে তাকিয়ে আছেন যেন আমরা আপনার তারা চিহ্ন তো চুষতে এসেছি। টাকা পয়সা ফেরত দেবার চিন্তায় নাজমা খাতুন নিজের হুঁশ হারিয়ে বলে বসলেন, ও কোনো অন্যায় করলে তুমি ওরে তারা চিহ্নটা গাঙ্গে ভাসাই দাও, আমার কোনো সমস্যা নাই। শুধু আমার নামে যেই বাড়ি লিখে দিবা ওই বাড়িটা ক্যান্সেল করিও না বাবা। হোয়াট ননসেন্স! মাথা ঠিক আছে আপনার? নাজমা খাতুন একটা ভেবাচ্যাকা খেয়ে যান। তুর্যর গলার স্বর শুনে হৃদয় দৌড়ে এলো। হৃদয় নাজমা খাতুনের পাশ কাটিয়ে এসে হিয়াকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। অভিমানের স্বরে বলল, শ্বশুর বাড়ি গিয়ে আমারে ভুলে গেছিস আপা? হিয়া হৃদয়ের কোপালে আলতো করে চুমু খায়। উহু, একদমই না। আমি তোকে কিভাবে ভুলবো হৃদয়? তুই যে আমার ছোট ভাই। হৃদয় এবং হিয়া দরজার সামনে দাঁড়িয়েই কিছুক্ষণ কথা বলে, এরপর হৃদয় হিয়ার হাত টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। তুর্য এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছিল। হৃদয় হিয়াকে নিয়ে যেতেই হাতের লাগেজটা এক প্রকার ছুঁড়ে মারার মতোই নাজমা খাতুনের দিকে এগিয়ে দিয়ে তুর্য বলল, হিয়া দুদিন এখানেই থাকবে, লাগেজে ওর প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। আশা করছি 15 মিনিটের মধ্যে ওর জন্য ঘর রেডি করে দিবেন, চলি। তুর্য পেছনে ঘুরতেই নাজমা খাতুন বললেন, এ কি, তুমি আমাদের বাড়ির জামাই, বিয়ের পর আজ প্রথম আমাদের বাড়িতে এলে, খালি মুখে? 5 স্টার রেস্টুরেন্ট থেকে নাস্তা করে এসেছি। আমাকে খাওয়াতে হবে না, আপনার টাকা কমে যাবে। আপনার খাবার আপনিই বসে বসে গপ গপ করে খান, আসছি। তুর্য আর এক মুহূর্তও দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তুর্য চলে যাওয়া মাত্রই নাজমা খাতুন সজোরে বন্ধ করে দিলেন বাড়ির সদর দরজা। হৃদয় হিয়ার হাত ধরে নিয়ে এলো তাদের বাবার ঘরের সামনে। হিয়া কাপা কাপা হাতে দরজার হাতল ধরে দরজা খুলল। আশরাফ আলম ঘুমিয়ে আছেন বিছানায়। হিয়া ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। একটা চেয়ার টেনে বাবার কাছে বসল হিয়া, অপলক দৃষ্টিতে চেয়ে রইল বাবার ঘুমন্ত চেহারার দিকে। হিয়া আলতোভাবে বাবার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে বাবা, খুব শীঘ্রই তুমি আবারও বাকি সবার মতো স্বাভাবিকভাবেই জীবন যাপন করবে। প্রায় ঘণ্টা খানেক পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালো তুর্য। উহুম,
আজ আসিফ আহমেদের বিদেশে যাবার কোনো ফ্লাইট নেই, বরং তুর্যর গার্লফ্রেন্ড ক্লোইর সুদূর কানাডায় ফিরে যাওয়ার ফ্লাইট আজ। হিয়াকে রেখে এয়ারপোর্টে পৌঁছতে প্রায় অনেকখানি দেরি হয়েছে তুর্যর। আদেও ক্লোইকে আজ দেখতে পাবে কিনা সন্দেহ তার। গাড়ি থেকে নেমেই তুর্য দৌড়ে এয়ারপোর্টে ঢুকে লোকের ভিড় ঠেলে যেতে যেতেই আচমকা কারোর সঙ্গে সজোরে ধাক্কা লেগে ধুম করে পড়ল তুর্য। হঠাৎ ফ্লোরে ধপ করে পড়ায় চোয়ালে জোরে আতারা চিহ্ন ঘাত পেল তুর্য। ও মারে, আওয়াজটা পরিচিত। তুর্য নিজেকে সামলে উঠে দাঁড়ালো, পেছনে তাকাতেই তুর্যর চোখ কোপালে। সামনেই নিজের হাত ধরে দাঁড়িয়ে আছে ডাক্তার ঈশান চৌধুরী। ক্লোইর সাথে আজকে আর আমার দেখা হবে না। ঈশান চৌধুরী তুর্যকে দেখা মাত্রই ধাওয়া করল ওকে। তুর্য দিল এক দৌড়। ঈশান সেদিনের সেই আগন্তুক ব্যক্তির চেহারা মোটেও ভুলে যায়নি, দেখা মাত্রই চিনে ফেলেছে তুর্যকে। তুর্য ব্যাপারটা বুঝতে পেরে দৌড় দিয়ে বেরিয়ে গেল এয়ারপোর্ট থেকে। ঈশান ওর পিছু করতে করতে হঠাৎই কোনো এক পথিকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় রাস্তায়। ঈশান নিজেকে সামলানোর আগেই তুর্য চোখের আড়াল হয়ে যায়। ঈশান নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে আশেপাশে তুর্যকে খুঁজতে থাকে, কিন্তু আর পায় না। হঠাৎই ঈশানের চোখ যায় তুর্যর ফেলে যাওয়া আইফোনের উপর। দৌড়ানোর সময় কখন যে পড়ে গেছে তা খেয়ালই করেনি তুর্য। ঈশান দ্রুত গিয়ে তুর্যর মোবাইলটা নিজের হাতে নিল। উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, কি ভেবেছিস, পালিয়ে গেলেই আমার হাত থেকে নিস্তার পেয়ে যাবি তুই? হো, আমি তোকে দেখে নিব। এই নিয়ে ১৯ বারের মতো তুর্যকে কল দিচ্ছে ক্লোই। রিং হতে হতে কল বারবারই নিজে থেকে কেটে যাচ্ছে। ক্লোই শেষবার তুর্যর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এবার রিং হবার বদলে ক্লোই শুনতে পায়, প্রিয় গ্রাহক, আপনি যেই নম্বরটিতে ডায়াল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ভয়েস মেইলের পর কল কেটে যায় আপনা আপনি। ক্লোই ফোন কানের কাছ থেকে সরিয়ে দাঁত কটমটিয়ে বলল, His phone is switched off. Ora phona key banda. মুহূর্তেই ক্লোইর ধবধবে সাদা চামড়ার গাল দুটো লাল বর্ণ ধারণ করার আগে। What the hell, Turjo? You didn't pick up the phone all this time, and now I see your phone is switched off. Wow, great, wonderful. Hoyata da helaturya, etiksana der phona daralona, ara ekana deki phone I banda, baha, Greta, oyandarafala. ক্লোই রেগে ব্যাগে ফোন ঢুকিয়ে নিজের স্কার্ফ ঠিক করছে। কিছুক্ষণ পরেই এয়ারপোর্টে ফ্লাইট বোর্ডিং এর ঘোষণা শোনা যায়। Attention please, passengers of flight AC 872 to Toronto, boarding has now begun at gate 17. ক্লোইর মেজাজ আরও বিগড়ে যায়, হাত ব্যাগ টানিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে হেঁটে যেতে লাগলো ক্লোই। মনে মনে আওড়ালো, I will never stay in contact with this liar again. Goodbye, Turjo, forever. Amy ara konadina a mithibadira saith kantakta rakabo na. Goodbye Turya, forebara. আন্ডারস্কোর। ঈশান তুর্যর ফোন খোলার চেষ্টা করে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকায় তা সম্ভব হয় নয়। ফোনের চার্জও প্রায় শেষ হয়ে এসেছে। আচমকা একজন ঈশানের হাত থেকে তুর্যর ফোন ছো মেরে নিয়ে যায়। ঈশান ও ধাওয়া করে চোরকে। আবারও শুরু হয় চোর চোর বলে ঈশানের চেঁচামেচি। তুর্য ভয়ে ভয়ে মাথা তুলে বাহিরে দেখার চেষ্টা করে। ঈশান চোরের পিছু করে ইতিমধ্যে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। তুর্য জোরে জোরে শ্বাস নেয়, এই সুযোগে এখান থেকে পালাতে হবে। কিছুক্ষণ আগে ঈশান তুর্যর পিছু করতে করতে হঠাৎ একজন পথিকের সঙ্গে ধাক্কা খায়। সেই সুযোগে তুর্য কোনো উপায় না পেয়ে রাস্তার পাশে থাকা বড় আবর্জনা ফেলার পাবলিক ডাস্টবিনে উঠে নিজেকে লুকিয়ে ফেলেছিল। ভাগ্যক্রমে ঈশান সেটা দেখেনি। এতক্ষণ প্রায় ৩ থেকে ৪ জন না দেখেই তুর্যর উপর থুথু ফেলে গিয়েছে, সেটা অবশ্য তুর্যর জন্য কোনো ব্যাপার নয়। ঈশানের হাত থেকে বাঁচতে পারলেই হলো তার। তুর্য উঠতেই যাবে ঠিক এমন সময় আরেকজন পথিক তুর্যকে না দেখেই সদ্য ছিঁড়ে যাওয়া স্যান্ডেল ছুঁড়ে মারল সেই দিকে, ডাস্টবিনে ফেলার জন্য। কিন্তু তা সোজা গিয়ে পড়ল তুর্যর মুখের উপর। তুর্য হতভম্ব হয়ে তাকালো জুতোর দিকে। হিয়াকে রেখে আসার পর শুধু এক একটা ঠাতারা চিহ্ন দাপড়া ঘটনা ঘটছে। তুর্য আর সময় নষ্ট না করে আশেপাশে দেখে নিল একবার। ঈশান আপাতত নেই কোথাও। তুর্য এই সুযোগে ডাস্টবিন থেকে নেমে চলে যায় সেখান থেকে। ওই চোর দাঁড়া। ঈশান দৌড়ে ধরে ফেলে চোরকে। তোর কাজ লাগলে আমাকে বলতি। চুরি করলি কেন? হাঁপাতে হাঁপাতে রাগান্বিত স্বরে বলল ঈশান। মাত্র এক কদম দূরে পানির ড্রেন, ধরা খেয়ে যাওয়ায় ভয় চোরের হাত পা কাঁপতে শুরু করল। ঈশান তুর্যর ফোন নেবার আগেই তা চোরের হাত থেকে পড়ে যায় ড্রেনে। ঈশানের হৃদয় হঠাৎই ধক করে ওঠে। এটা কি হলো? ঈশান চোরকে ছেড়ে ড্রেন থেকে ফোনটা তোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ড্রেনের পানিতে ভেসে তা চলে গিয়েছে নাগালের বাইরে।
ঈশান রাগে ফুঁসতে শুরু করে। আহ, এইসব কি হচ্ছে? এখন আমি ওই ছেলেটাকে কিভাবে খুঁজে বের করব? কিভাবে জানবো ও কেন হাসপাতালে এসেছিল? আর আমার উপর তারা চিহ্ন ক্রোতারা চিহ্ন মন করেছিল। কিভাবে? আন্ডারস্কোর বিকেল ভোর 4:30। ছাদে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে হিয়া। আজ প্রায় অনেকদিন পর একটু শান্তি অনুভব করছে সে। শ্বশুর বাড়িতে সারাক্ষণ তুর্যর সামনাসামনি থাকা, আর রাতে সবাই ঘুমাবার পর তুর্য শুধু একটা বালিশ হিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলা, রান্নাঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়, আমি তোর মতো তারা চিহ্ন কি তারা চিহ্ন ননীদের সাথে ঘুমাই না। এইসব থেকে ক্লান্ত হয়ে পড়েছে হিয়া। সে কখনোই এই বিয়ে মেনে নিত না, যদি না তাতে নিজের বাবার সুস্থ হবার সুযোগ জড়িয়ে থাকত। হিয়া নিরুপায়, না পারছে প্রতিবাদ করে তুর্যর মতো একটা অমাতারা চিহ্ন নুস্কে ছেড়ে আসতে, না পারছে থাকতে। গুনগুনিয়ে গান গাওয়া ছেড়ে এইসব চিন্তায় ডুবে গেল হিয়া, আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, এইসব থেকে হয়তো আমার মৃতারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্নই শ্রেয়। হঠাৎই পেছনে থেকে কারো পদধ্বনি শুনতে পায় হিয়া, পদধ্বনি ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। হিয়ার মন বলে উঠে, তুর্য না তো। হিয়া দ্রুত ঘুরে দাঁড়ালো, হৃদয় এসেছে। নিজের ছোট ভাইকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হিয়া। হৃদয় ধীর পায়ে এগিয়ে এসে বলল, তুই ভয় পেয়েছিস আপা? একদম এই না। কিছু বলবি? হৃদয় আবদার করে বলল, আইসক্রিম খেতে নিয়ে যাবি আজ? হিয়া কিছুটা ঝুঁকে বলে, হুমম, চল, আজকে দুজন মিলে ঘুরে আসি, অনেক মজা হবে। সত্যি? হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হৃদয় হঠাৎ হিয়াকে কিছুটা পর্যবেক্ষণ করে বলল, তুই তৈরি হবি না? না, আমি তো তৈরি এই আছি। হৃদয় কিছুটা ভেবে বলে, তুই শাড়ি পাল্টে অন্য পোশাক পর। ঠিক আগে যেমন পরতি। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, ঠিক আছে, চল তো এবার। হিয়া হৃদয়কে নিয়ে নেমে এলো ছাদ থেকে, দুজন দুজনের ঘরের দিকে চলে যায়। হিয়া ঘরের দরজা বন্ধ করে ধীর পায়ে হেঁটে গেল আলমারির দিকে। পুরনো সস্তা দামের কাঠের আলমারি খুলতেই তার চোখে পড়ল পুরনো জামা কাপড়গুলো। হিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল সবগুলো কাপড়ের দিকে, বেছে নিল তার সাদা রঙের সালোয়ার কামিজটা। সাদা রং হিয়ার ভীষণ প্রিয়, আজকের দিনটা না হয় হিয়া একটি নিজের পছন্দ অনুযায়ী কাটাক। তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো হিয়া। যেই শাড়ি পরে সে এই বাড়িতে এসে সেই শাড়ির তুলনায় এই সালোয়ার কামিজ অনেক সস্তা দামের। কিন্তু এই সস্তা পোশাকেই রয়েছে সেই শান্তি, যা তুর্যর অট্টালিকা বিক্রির টাকা দিয়েও কেনা সম্ভব নয়। নাজমা খাতুনকে বলে হৃদয়কে নিয়ে বেরিয়েছে হিয়া। রাস্তায় দাঁড়িয়ে একটা রিকশা নিয়ে উঠে পড়ে ভাই বোন দুজনেই। আজ প্রায় অনেকদিন পর আবারও হিয়া ঘুরছে মুক্ত পাখির মতো। হিয়া আসার সময় তুর্য 20,000 টাকা দিয়েছিল ওকে, যদিও হিয়া নিতে চায়নি। কিন্তু হঠাৎ হিয়ার মনে হলো, এই তারা চিহ্ন টাকা কেন সে নিবে না? তার তো তুর্যর পুরো সম্পত্তিটাই তার গল্লায় পাঠানো উচিত। তাই আরও 10,000 চেয়ে মোট 30,000 টাকা নিয়ে এসেছে হিয়া। তুর্যর টাকা সব হিয়া খেয়ে দিতেই হবে। ইটস অ্যা রিভেঞ্জ। বিকেল প্রায় 6টা বাজতে চলল, ইতিমধ্যে হিয়া হৃদয়কে নিয়ে 10,000 টাকা উড়িয়েছে। তারা ফুচকা খেয়েছে, ঝালমুড়ি খেয়েছে, সবার জন্য শপিংও করেছে। হিয়া কিন্তু তুর্যর জন্য ও শপিং করেছে, সেটা আবার সারপ্রাইজ। দুই ভাইবোন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে এখন, একটা রিকশা বা ট্যাক্সি পেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে দুজনে। কিছুটা দূরেই কুলফির ভ্যান চোখে পড়ে হৃদয়ের, অমনি সে হিয়ার কাছে বায়না শুরু করে দেয় কুলফি কিনে দেওয়ার জন্য। হিয়া আবার কখনো কারো বায়না অপূর্ণ রাখেনি, তাহলে নিজের ভাইয়েরটা কেন রাখবে? হিয়া হৃদয়কে নিয়ে যায় সেখানে। আসসালামু আলাইকুম আঙ্কেল, দুটো কুলফি দিন তো 10 টাকার। আমাকে 5 টাকার দিন। হিয়া চমকে তাকায়, পাশেই অহনা দাঁড়িয়ে। হিয়াকে দেখতে পেয়ে অহনা হেসে বলল, ওহ হ্যালো, তুমি তুর্য ভাইয়ার কাজিন না? মুহূর্তেই হিয়ার মাথায় তারা চিহ্ন তো উঠে যায়, নিজেকে সামলে মুখে হাসি নিয়ে হিয়া বলল, তুমি কি তার গার্লফ্রেন্ড? এই কথা শুনে অহনা হেসে বলল, আরে না, তুর্য আমার ভাইয়ার বন্ধু। ওহ গুড। অহনার দিকে তাকিয়ে হাসতে হাসতে হিয়া মনে মনে আওড়ালো, হেসে নে সাতারা চিহ্ন কচুন্নি হেসে নে। যা করছিস, চালিয়ে যা, তোকে আমি এমন ড্রামা শো দেখাবো, তুই কান ধরে বলবি তুর্যর নাম মুখেও নিব না। ভ্যানওয়ালা তিনজনের হাতে 3টি কুলফি ধরিয়ে দিলেন। কুলফি নিয়ে হিয়া নিজের ছোট ভাইয়ের সঙ্গে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই হঠাৎ পেছনে থেকে অহনা বলল, আরে আরে, এখন কোথায় যাচ্ছ তোমরা? মাত্রই তো আমাদের দেখা হলো। হিয়া ঘুরে দাঁড়ায়, অহনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে।
হৃদয় কিছু বুঝতে না পেরে হিয়াকে ফিসফিস করে বলল, এই মেয়েটা কে আপা? হিয়া চোখের ইশারায় হৃদয়কে চুপ থাকতে বুঝালো। অহনা কিছুটা এগিয়ে এসে বলল, কিছুটা দূরে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা সেখানে গিয়ে খেয়ে আসি। অসভ্য মেয়ে একটা, চিনে না জানে না অমনি আপনি করে ডাকার বদলে তুমি করে ডাকছে। আবার খেতে যেতে বলছে, বিড়বিড় করে বলল হিয়া। কিছু বললে? হিয়া বোকার মতো হেসে বলল, আরে না না, আমি কিছু বলিনি। উদ্ধৃতি চিহ্ন। ওহ, আমি বোধহয় ভুল শুনেছি। চলো কোনো ব্যাপার না, আমার সঙ্গে এসো। অহনার কথা শোনার সাথে সাথে হিয়া অপ্রস্তুত হয়ে কিছুটা এলোমেলো ভাবে বলল, না, আসলে ওই কি, মানে আমাদের একটু তাড়া আছে আর কি। আমাদের বাড়ি ফিরতে হবে, এই সন্ধ্যা হলো বলে। ক্যাম অন হিয়া, রিল্যাক্স, তোমাদের আজকে আমি রেস্টুরেন্টে ট্রিট দিবই। কোনো কথা শুনবো না, চলো তো। প্লিজ অহনা, অন্য একদিন অবশ্যই যাব, আজ সত্যি সম্ভব নয়। কিছু মনে করো না। উদ্ধৃতি চিহ্ন। ওকে দেন, যাও তাহলে, সি ইউ। বাই। হিয়া কিছুদূর যাওয়ার পর রাস্তার এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ট্যাক্সির জন্য। অহনা কিছুটা দূরে দাঁড়িয়ে দেখে যাচ্ছে হিয়াকে, কিছুক্ষণ পর একটা ট্যাক্সি এসে দাঁড়ালো হিয়ার সামনে। ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলে হৃদয়কে সঙ্গে করে হিয়া উঠে পড়ল। না জানি কেন অহনার মন বলল হিয়াকে অনুসরণ করতে, অহনাও আর কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ল, অনুসরণ করে চলল সেই ট্যাক্সিটাকে। প্রায় ঘন্টা খানেকের মধ্যে হিয়াকে অনুসরণ করতে করতে অহনা এসে পৌঁছালো তার বাড়ি থেকে খানিকটা দূরে। অহনা জানালার গ্লাস নামিয়ে দেখল, হিয়া হৃদয়কে নিয়ে নামছে ট্যাক্সি থেকে, হৃদয়ের হাতে কিছু শপিং ব্যাগ। ট্যাক্সি ড্রাইভারের পাওনা মিটিয়ে দুই ভাইবোন কথা বলতে বলতে চলে যায় বাড়ির ভেতর। অহনা কি যেন ভেবে গাড়ি থেকে নামল, কিছুটা দূর হেঁটে দেখতে লাগলো চারপাশে। বাড়ির দেয়ালে টানানো বাড়ি ভাড়া দেবার বিজ্ঞপ্তি অহনার চোখ এড়ায়নি। হোয়াট রাবিশ! তুর্যর খালাতো বোন ভাড়া বাসায় থাকে? অহনা গাড়ি থেকে নামার সময় নিজের সেলফোন হাতে নিয়েই নেমেছিল, অহনা নিজের সেলফোনে হিয়ার বাড়ির একটা ছবি তুলে নেয়। যেদিন আমি হিয়াকে প্রথম দেখেছি, সেদিন থেকে আমার ওকে নিয়ে গুড ফিলিংস হচ্ছে। জানি না কেন। আন্ডারস্কোর, তুই সেদিন কলেজে কি বলেছিলি জানি? তানিশা আর তুই? নিজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল তুর্য। ল্যাপটপ বন্ধ করে টেবিলের উপর রেখে হাসান ঘুরে দাঁড়িয়ে বলল, ছিলাম তো অনেক মেয়ের সাথেই, ঘুরে ঘুরে তানিশার কথা কেন জিজ্ঞেস করছিস? তুর্য একটা ডেভিল স্মাইল দিয়ে ধীর পায়ে হাসানের কাছে এগিয়ে এলো। তোয়ালে টেবিলের এক পাশে রেখে দিয়ে হাসানের মুখের সামনে ঝুঁকে বলল, ও আমাদের গ্যাংয়ের এই একজন সদস্য ছিল, আদেও কি ঠিক করেছিস? মানে? হাসানের কাছ থেকে সরে গিয়ে হু হা করে হেসে উঠল তুর্য। হাসান কিছুটা ঘাবড়ে যায়। তুর্য, সত্যি করে বলতো তুই বারবার এই কথাটাই কেন জিজ্ঞেস করছিস? তুর্য হাসতে হাসতে খাটের উপর বসে বলল, বিকজ শি ইজ প্রেগন্যান্ট। হোয়াট? তুর্য হু হা করা হাসি থামিয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, বাচ্চা তোর, কিন্তু বাপ দাবি করে আমারে। সুন্দর না? তুর্যর কথা শুনে যেন কারেন্টের শট লাগে হাসানের। এই ছেলে বলে কি? হাসান এক ঝটকায় তুর্যর পাশে এসে বসে বলল, তুই ঘুরাই প্যাঁচাই বলিস না কিছু প্লিজ। সোজা কথাই বললাম, কথার অর্থ পানির মতোই পরিষ্কার। আমার মাথায় কিছু ঢুকে নাই, ওর পেটে বাচ্চা। বাপ তুই, মানে? আমি সবসময়ই সতর্ক হয়ে থাকি, ইউনো। তোরও একটু সতর্ক অবলম্বন করার দরকার ছিল। অ্যাহেম, ইউনো হোয়াট আই মিন। উদ্ধৃতি চিহ্ন। হাসান এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, তুই আমার শার্ট প্যান্ট খুলে আমাকে ফেরত দে, আর তোর গুমাখা স্যুটকোট পরে এই বাড়ি থেকে বেরিয়ে যা। কুল ডাউন। ব্যাঙের মতো লাফ না দিলেও পারতি। হাসান কিছু বলতেই যাবে ঠিক তখনই বেজে উঠল বাড়ির কলিং বেল। হাসান রেগে তুর্যকে রেখেই বেরিয়ে গেল ঘর থেকে, তুর্য কিছুটা বিরক্ত নিয়ে বিড়বিড় করে নিজেকে শুধালো। যেই ছেলে আমাকে এই রাস্তায় নিয়ে এলো, সেই ছোট একটা কথার মানেই বুঝতে পারছে না? নাকি বুঝেও না বুঝার ভান করছে? ওয়াও! উদ্ধৃতি চিহ্ন। বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় হাসান মনে মনে ভাবতে লাগল, সম্পর্কে তানিশা আমার ফুফাত বোন হয়, ওর সাথে এমনটা করা একদমই উচিত হয়নি আমার। যদি তুর্যর কথা সত্যি হয় তাহলে? সদর দরজার সামনে এসে থমকে দাঁড়ালো হাসান, বাহিরে যদি তানিশা দাঁড়িয়ে থাকে? যদি তুর্যর কথাগুলো সত্যি হয়? যদি তানিশা নিজের সন্তানের দাবি নিয়ে অনশন করতে আসে? কিছুক্ষণ ভেবে শেষমেশ, যা হবে, দেখা যাবে, বলে হাসান চোখ বন্ধ করে খুলে দিল বাড়ির সদর দরজা।
ভাইয়া, তুই চোখ বন্ধ করে আছিস কেন? অহনার গলা শুনে হাসান সাথে সাথে চোখ মেলে, সত্যি অহনা সামনে দাঁড়িয়ে। হাসান যেন হাঁপ ছেড়ে বাঁচল। অহনা ব্যাপারটা লক্ষ্য করে বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, কিছু হয়েছে? না, তোর জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। আর কিছু না। উদ্ধৃতি চিহ্ন। এই বলে অহনার কপালে চুমু খেল হাসান। তুর্য ঘর থেকে বেরিয়ে এসেই দেখতে পেল এই দৃশ্য। সামনে অহনাকে দেখে তুর্যর চোখ জ্বলজ্বল করে উঠে। তার স্বপ্নে দেখা প্রেয়সীর চাইতেও হাজার গুণ সুন্দরী সেই রমণীর সঙ্গে আজ যে তার আবার দেখা হবে তা একদমই ভাবেনি সে। তুর্য ধীর পায়ে এগিয়ে এসে মিষ্টি স্বরে বলল, চুমু একটা কেন, আরেকটা দে। একটা মাত্রই তো, ছোট বোন তোর। দেখতে ভারী মিষ্টি। হঠাৎই বাড়িতে তুর্যকে দেখে চমকে উঠল আহনা। তুর্যর পরনে হাসানের লম্বা হাতার সাদা একটা জামা, আর কালো প্যান্ট। তুর্যর ভেজা চুল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে মুখে। এমনিতেই তুর্য দেখতে সুন্দর, তার উপরে ভেজা ভেজা গায়ে তার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। ছেলেরাও কি এত সুন্দর হয়? ভাবল আহনা। আজ তুর্যর মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে তার। তুর্য ও অহনার দিকে তাকিয়ে আছে অপলক ভাবে। হাসান তুর্যর কুদৃষ্টি উপলব্ধ করতে পেরে অহনাকে আদেশের স্বরে বলল, নিজের ঘরে যা, আজ অনেক ঘুরেছিস, তোর বিশ্রাম প্রয়োজন। অহনা হ্যাঁ সূচক মাথা নেড়ে নিজের ঘরের দিকে যেতে লাগল। তুর্য অহনার শরীরের দিকে লোভের দৃষ্টিতে দেখে। হাসান তুর্যকে অন্য মনস্ক করতে বলল, তুই চাইলে ডিএনএ টেস্ট করাতে পারি, বাচ্চা কার প্রমাণ হয়ে যাবে। অহনার দিকে থেকে চোখ না সরিয়েই তুর্য বলল, তোর আমি এইসব থার্ড ক্লাস মেয়ের উপরে থুথুও ফেলি না। হাসান রেগে আচমকা তুর্যর গলা চেপে ধরে বলে, অহনার দিকে কেউ যদি একবারও বাজে নজরে তাকায়, খোদার কসম, আমি সেই চোখ উপড়ে ফেলতে এক মুহূর্তও ভাবব না। তুর্য হাসানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলল, মিষ্টির গন্ধ পেলে মাছি তো ভনভন করবেই। একটা, দুটা, তিনটা, কয়টা মাছিকে তাড়াবি তুই? কুল ডাউন ম্যান। হাসান ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার বোন কোনো বাজারের পণ্য নয়। তুর্য হাসানকে সরিয়ে সদর দরজার কাছে এসে দাঁড়াল। দরজা খুলে বের হবার আগে হাসানের দিকে ঘুরে বলল, ডিএনএ টেস্ট কালকেই হবে। বিকেল ঠিক 4টায় তানিশা আর তোরে যেন হাসপাতালে উপস্থিত পাই। না হলে তানিশার মতো তোর বোনকেও। সুবাচ্চা। তুর্য বের হওয়ার সময় বলল, মা দালাল দেখেছি, তোর মতো দ্বিতীয় কাউকে সত্যি দেখিনি, বিশ্বাস কর। হাসান কিছু বলার আগেই তুর্য চলে যায় সেখান থেকে। হাসান থমকে দাঁড়িয়ে মনে মনে বলল, এই সব কি আমার পাপের ফল? তানিশাকে শেষ অবধি আমার বিয়ে করতে হবে কি? ওর মতো একটা তারা চিহ্ন মাতারা চিহ্নের মেয়েকে? না, 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 এ কোনোদিনও আমার পক্ষে সম্ভব নয়। সকাল প্রায় 8:30 বাজছে। নাদিরা তাবাসসুম বাড়ি পরিষ্কার করতে বেশ ব্যস্ত। কিছুক্ষণ পর গৃহপরিচারিকা মুনিরা এসে বলে, উকিল আঙ্কেল ফোন দিছে, আপনার লগে কথা কইব কইছে। নাদিরা তাবাসসুম ডাইনিং টেবিল মুছা থামিয়ে বললেন, আমি কথা বলে আসছি, তুই ততক্ষণে টেবিলটা মুছে দে। আচ্ছা বড় ম্যাডাম, আপনি যান। নাদিরা তাবাসসুম মুনিরাকে টেবিল পরিষ্কারের দায়িত্ব দিয়ে চলে গেলেন ড্রয়িং রুমের দিকে। টেলিফোন উঠিয়ে কানের কাছে নিয়ে বললেন, আসো, সালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ আছি ভালোই। ভাই, আমাদের সাভারের বিল্ডিংটার কাগজপত্রের খবর কি? হ্যাঁ, সব তৈরি আছে, চাইলে আজই তোমাদের বাড়িটা নাজমা খাতুনের নামে করে দেওয়া যাবে। শুধু এতে সই করার অপেক্ষা। আজকের মধ্যে হলেই ভালো হয়। আমি বরং তুর্যকে পাঠাচ্ছি, আপনি ওর কাছে কাগজপত্রগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, তাই করুন। আপনাদের কাজও হয়ে গেল, আর এইদিকে তুর্যর সঙ্গে আমার দেখাও হয়ে গেল, অনেকদিন দেখিনি ছেলেটাকে। নাদিরা তাবাসসুম মৃদু হেসে বললেন, জি, আমি ওকে পাঠিয়ে দিব। রাখছি এখন, আল্লাহ হাফেজ। নাদিরা তাবাসসুম টেলিফোন রেখে ঘুরে দাঁড়াতেই দেখতে পেলেন, তুর্য দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে বাড়ির সদর দরজার দিকে। নাদিরা তাবাসসুম ডাক দিলেন তুর্যকে। তুর্য, শুন। হঠাৎই পেছনে থেকে মায়ের ডাক শুনে থমকে দাঁড়ায় তুর্য, পিছন ফিরে তাকাতেই কেন জানি ভয় লাগলো তার। তুমি এত সকালে? নাদিরা তাবাসসুমের দিকে এগিয়ে গেল তুর্য। আম্মু, কিছু হয়েছে? নাদিরা তাবাসসুম কিছুটা অবাকের স্বরে বললেন, তুই তো কোনো কাজ ছাড়া এত সকাল সকাল উঠিস না। আজ উঠে কোথায় যাচ্ছিস? একটু হাসানের বাড়িতে যাচ্ছি, ওর একটু সমস্যা হয়েছে। ওহ, তাই বলি এত সকাল সকাল উঠেছিস কেন তুই? আচ্ছা যাক গে, তোকে আজ একটু তোর সুলাইমান আঙ্কেলের কাছে যেতে হবে।
তুর্য ভ্রু দুটি কুঁচকে বলল। হঠাৎ ওনার কাছে নাদিরা তাবাস্সুম কিছুটা গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, হিয়ার মাকে আমাদের সাভারের বাড়িটা দিয়ে দিয়েছি। তুই গিয়ে সেই কাগজপত্রগুলো নিয়ে আসবি। তুর্যর কপালে ভাঁজ পড়ে নিজের ঘাড়ে হাত দিয়ে যেন চিন্তা মুক্ত হতে চাইল সে। লাইক সিরিয়াসলি, হোয়াই মোম, তাদেরকে 5 কোটি টাকা দেনমোহর দেওয়া হয়েছে, তাতে কি তাদের পোষায়নি? নাদিরা তাবাস্সুম তুর্যকে শান্ত হতে বললেন, কিন্তু তুর্যর মাথায় ইতিমধ্যে রাগ চড়ে বসেছে। কেউ এতটা লোভী কিভাবে হতে পারে? ওই বাড়িটা তো বাবা তোমাকে উপহার দিয়েছিলেন। তুমি তুমি কিভাবে ওদের দাও? দেনমোহর 5 কোটি টাকা, তাও কি কম ছিল? একটা মেয়েকে বউ করে আনার জন্য এত কিছু, কেন মা? আমি হিয়াকে এই বাড়িতে আনতে চেয়েছিলাম। ওর ব্যাপারে যা জানলাম, বুঝে গিয়েছিলাম সহজ হবে না। মানুষ এত সম্পত্তি নিয়ে কি করবে? তারা চিহ্ন বতারা চিহ্ন রে তো আর নিয়ে যাবে না। তাই এমন প্রস্তাব দিয়েছিলাম, যাতে ওদের না বলার কোনো উপায় না থাকে। তুর্য অবাক চোখে তাকালো নিজের মায়ের দিকে, একটা মেয়ের জন্য এত কিছু? কিন্তু সে তো এই বিয়েটা করেছে মাত্র হিয়াকে কষ্টে রাখার জন্য, তিলে তিলে তারা চিহ্ন সে করে দিতে হিয়াকে। তুর্য নিজের মায়ের অনুভূতি নিয়ে খেলতে চায়নি কখনোই, আর না হিয়াকে সারাজীবন নিজের কাছে রেখে দিবে তুর্য। এখন তার কি করা উচিত? তুর্য কিছু না বলেই চুপচাপ বেরিয়ে এলো বাড়ি থেকে, গাড়িতে উঠে ভেতরের আয়নাটা ঘুরিয়ে দিল নিজের দিকে। গাড়ি চালু দিয়ে অনেকটা দ্রুত স্পিডে বেরিয়ে পড়ল শহরের ব্যস্ত রাস্তায়, উদ্দেশ্য হাসপাতাল। প্রায় 30 মিনিট পর হাসপাতালে পৌঁছালো তুর্য। গাড়ি পার্ক করে নামার আগে পরে নিল কালো মাস্ক, মাথায় একটা ক্যাপ পরে বিসমিল্লাহ বলে নেমে পড়ল গাড়ি থেকে। হাসপাতালের করিডোর ধরে হেঁটে যেতে যেতে হঠাৎ তুর্যর চোখ পড়ল সাদা অ্যাপরন পরনে, গলায় স্টেথোস্কোপ ঝুলানো ঈশান চৌধুরী। তুর্য ঈশানকে দেখা মাত্রই কিছুটা ঝুঁকে বসে পড়ল মেঝেতে, কিছু একটা খুঁজার ভান ধরল। তুর্যর ধারণা, ঈশান তাকে উপেক্ষা করে চলে যাবে। হলো তাই, ঈশান একবারের জন্য ও তুর্যর দিকে তাকায়নি। গলায় ঝুলানো স্টেথোস্কোপ হাতে নিয়ে ঈশান সোজা বেরিয়ে গেল হাসপাতাল থেকে। ঈশান যাওয়া মাত্রই তুর্য উঠে দ্রুত সরে গেল সেখান থেকে। কিছু দূর যেতেই তুর্য দেখতে পেল হাসানকে, সামনেই দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে হাসান। তুর্য কিছুটা অবাক হলো, ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, টেস্ট কি হয়ে গেছে? আচমকা তুর্যর গলা শুনে চমকালো হাসান, নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আর টেস্ট করাতে হবে না। কেন? হঠাৎই হাসান তুর্যর হাত ধরে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে, তুর্য কিছু না বলে যেতে লাগলো। যদিও তুর্য জানে না সামনে কিসের সম্মুখীন হতে চলেছে সে। হাসান তুর্যকে নিয়ে আভন্টি নেটাল কেয়ার ইউনিটের বাইরে এসে দাঁড়ালো। তুর্য কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এখানে কেন? এখানে তো ডিএনএ টেস্ট করা হয় না। হাসান কিছু না বলে তুর্যকে রেখে সেখান থেকে চলে যায়। তুর্য হাসানকে পিছু ডাকলো কয়েকবার, কিন্তু হাসান তুর্যর কোনো ডাকে সাড়া দেয়নি। হঠাৎই পাশ থেকে কারোর ফুঁফিয়ে কান্নার আওয়াজ কানে এলো তুর্যর। পাশে তাকাতেই পুরো শরীর যেন মুহূর্তেই ভয়ে জমে গেল তার। পাশেই ওয়েটিং চেয়ারে বসে ফুঁফিয়ে কাঁদছেন তানিশার মা। তুর্য থ মেরে দাঁড়িয়ে রইল সেখানে। কিছুক্ষণ পর ধীর পায়ে হেঁটে তানিশার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো তুর্য। মুখে কালো মাস্ক, মাথায় কালো টুপি পরে থাকা সত্ত্বেও তানিশার মা এক দেখাতেই চিনে ফেলল তুর্যকে। তুমি সেই ছেলে, তাই না? রাগান্বিত স্বরে বললেন তিনি। চলবে।